আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ওয়ান শটের আরো আরেকটা নতুন ক্লাসে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে আজকে তোমাদের জীববিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া বা এক্সক্রিয়েটরি সিস্টেম নিয়ে আমরা পড়াশোনা করব। তো অধ্যায়টা শুরুর আগে একটু বলে নেই যে কেন এই অধ্যায়টা আমরা পড়বো। আমাদের বায়োলজি বইতে তো মোট 14টা অধ্যায় আছে। এই অধ্যায়টাকে আমরা স্পেসিফিক্যালি কেন প্রায়োরিটি দিব? আমাদের 14টা অধ্যায়ের মধ্যে কিছু কিছু অধ্যায় আছে একদমই ছোট, তার মধ্যে এই অধ্যায় হচ্ছে একটা। আবার ছোট হলেও এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সংখ্যা বা প্রশ্ন আসার ইম্পর্টেন্স হচ্ছে অনেক বেশি, এবং খুব অল্প পড়ে এই অধ্যায় থেকে আমরা একটা প্রশ্নের উত্তর লিখে ফেলতে পারবো। এই জন্য এই অধ্যায়টা আমরা বাদ দিব না। আর এছাড়াও এই অধ্যায়ে এর আগের বছরগুলোতে যদি খেয়াল করো তো দেখা যাবে যে প্রায়শই এই অধ্যায় থেকে প্রশ্ন এসেছে। তো চলো তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করে দেই। ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি ফারিহা নাজনীন তন্দ্রা, বর্তমানে পড়াশোনা করছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই অধ্যায়টার শুরুতে আমাদের একটা এমসিকিউ আছে। এটা যদি আমরা একটু দেখি যে শরীরের ভেতরে প্রতিস্থাপনের উপযোগী কিডনি আবিষ্কার করেছেন বাংলাদেশেরই বিজ্ঞানী ডক্টর শুভ রায়। যেহেতু এটা বাংলাদেশের একটা অর্জন, এই কারণে এটা বইয়ের শুরুতেই দেওয়া হয়েছে অ্যাজ এ এমসিকিউ হিসাবে, যে কখনো কোনো কারণে আমরা জানি যে আমাদের কিডনি কিন্তু দুটো, তো একটা কিডনি নষ্ট হয়ে গেলে আমরা যেন কিডনিটা আবার প্রতিস্থাপন করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই অংশটাতে, মানে কিডনি আমাদের উপরে অংশ রয়েছে, এটা কিন্তু মূত্রথলি, আমরা এটা আস্তে আস্তে আরও জানবো। এই অংশটাতে আমরা আরেকটা কিডনি স্থাপন করে দিতে পারি। তো এই যে স্থাপন উপযোগী কিডনি বা স্থাপন করা যায়, এই জিনিসটা আবিষ্কার করছেন হচ্ছে, মানে শুভ সংবাদ নিয়ে এসেছেন হচ্ছে বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর শুভ রায়। তো শুরুতে যদি আমরা বলি যে কেন রেচন প্রক্রিয়াটা হচ্ছে আমাদের দরকার, এটা কেন গুরুত্বপূর্ণ। শুধুমাত্র রেচন প্রক্রিয়ার মাধ্যম যেগুলো আছে এগুলো অনেক মাধ্যম, যেমন তুমি যখন ঘেমে যাও তোমার শরীর থেকে যে পানি বাষ্প আকারে বের হচ্ছে বা তরল পানি বের হচ্ছে, এটাও কিন্তু একটা রেচন প্রক্রিয়া। এর মাধ্যমেও কিন্তু শরীর থেকে দূষিত পদার্থ বের হয়ে যায়। অর্থাৎ রেচন প্রক্রিয়ার অর্থ হচ্ছে শরীর থেকে দূষিত পদার্থ বের হয়ে যাবে। আমাদের শরীরে দূষিত পদার্থ অনেকভাবে বের হয়। যেমন আমাদের শরীরে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয় শ্বসনের পরে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, আমরা জীবনী শক্তিতে যেগুলো পড়ছি, এইটা যে আমাদের নাক দিয়ে বেরো যাচ্ছে, এটাও কিন্তু একটা রেচন প্রক্রিয়া। এবং আমাদের মেন রেচন বলতে আমরা যেটা বুঝছি যে আমাদের প্রস্রাব এবং মানে মূত্র এবং আমাদের মল, এই দুটো কিন্তু আলাদা আলাদা প্রক্রিয়ায় বের হয়। এই চ্যাপ্টারে আমরা শুধুমাত্র মূত্র কিভাবে তৈরি হচ্ছে এবং মূত্র কিভাবে বের হচ্ছে এইটা নিয়ে পড়াশোনা করব। সো আমরা এই জায়গাটাতে তোমাদের বলেছে যে শ্বসনের সময় গ্লুকোজ ভেঙে কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়া, ফুসফুস থেকে বাইরে বের হয়ে যাওয়া। আবার একইভাবে বৃক্ক যেটার ইংরেজি নাম হচ্ছে কিডনি, তো বৃক্ক বা কিডনি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বের করে। এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। আমরা যদি চিন্তা করি যে আমরা কি কি খাবার খাই, তাহলে আমরা দেখব যে আমরা 6 ধরনের খাবার খাই। এটা যদি আমি একটু লিখি, ওকে, আমরা যদি দেখি যে আমরা কয় ধরনের খাবার খাই, তাহলে আমরা প্রথমে যেটা পাবো কার্বোহাইড্রেট, তারপর আমরা পাবো হচ্ছে প্রোটিন, তারপর আমরা পাবো হচ্ছে লিপিড। এগুলোর আবার বাংলা নাম আছে। কার্বোহাইড্রেটের বাংলা নাম হচ্ছে শর্করা, এগুলো কিন্তু আমি ইংলিশ নামই বাংলাতে লিখেছি। তারপর প্রোটিনের বাংলা নাম হচ্ছে আমাদের আমিষ। লিপিডের বাংলা নাম হচ্ছে আমাদের স্নেহ বা চর্বি, যা ইচ্ছা তাই বলতে পারি, চর্বি। এছাড়া হচ্ছে আমাদের ভিটামিনের বাংলা ইংলিশ যাই বলো একই, সেম ভিটামিন। তারপর হচ্ছে আমাদের মিনারেলস বা আমাদের মিনারেলসের বাংলা যদি আমরা করি তাহলে হচ্ছে খনিজ লবণ বা খনিজ পদার্থ, তো খনিজ লিখলাম। আর আমাদের ওয়াটার বা পানি, ঠিক আছে, যেহেতু ইংলিশ বাংলা একসাথে লিখতেছি সো এটা আর মিস না করি, বা পানি। আমরা যদি দেখি আমরা এই 6 ধরনের খাবার কিন্তু মূলত খেয়ে থাকি। তার মধ্যে এই উপরের যে 3টা খাবার আছে, এই 3টা খাবার আমাদের পরিপাকের দরকার হয়, যেটা আমরা পঞ্চম অধ্যায়ে পড়ে আসছি, যে এই 3টা খাবার পরিপাক হলে শর্করা ভেঙে গ্লুকোজ, আমিষ জাতীয় খাবার বা প্রোটিন জাতীয় খাবার ভেঙে আমাদের অ্যামিনো অ্যাসিড এবং লিপিড জাতীয় খাবার ভেঙে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়।
এখানে যদি আমরা একটু চিন্তা করি, এই যে যে জিনিসগুলো ভাঙলো, গ্লুকোজ, আমি যদি এটা লিখিও, এটা একটু অন্য কালি দিয়ে লিখি, এখানে যদি আমি চিন্তা করি যে গ্লুকোজ তৈরি হলো, এটা যদি চিন্তা করি যে হচ্ছে অ্যামিনো অ্যাসিড তৈরি হলো, এবং এটা চিন্তা করি যে ফ্যাট থেকে আমাদের ফ্যাট ভাঙলে আমাদের হচ্ছে ফ্যাটি অ্যাসিডটা তৈরি হয়, ফ্যাটি অ্যাসিডটা তৈরি হয়। আচ্ছা, খুবই ভালো কথা। এখন এদের যদি আমরা সংকেতের দিকে তাকাই, আমরা খেয়াল করব যে এদের মেন সংকেত হচ্ছে সি, এইচ এবং ও, মানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে এই জিনিসগুলো মূলত তৈরি। এক্সেপ্ট অ্যামিনো অ্যাসিড কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন ছাড়াও অ্যামিনো অ্যাসিডে অ্যামিনো গ্রুপ থাকে, ঠিক আছে? অ্যামোনিয়া আমরা পড়ছি না, অ্যামোনিয়া, অ্যামিনো, এই গ্রুপগুলো থাকে, যেটা হচ্ছে মূলত এইরকম টাইপ অফ একটা গ্রুপ। এইটার কারণে এখানে নাইট্রোজেন আছে, এক্সেপশনালি এখানে প্রেজেন্ট আছে হচ্ছে নাইট্রোজেন। এই গ্লুকোজ কিন্তু আমাদের হচ্ছে শ্বসনে বা রেসপিরেশনে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে এটা হচ্ছে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দিচ্ছে, কিন্তু আমরা যদি অ্যামিনো অ্যাসিডের কাছে আসি, ওই এক্সেপশনালি নাইট্রোজেন ক্যারি করতেছে। এই নাইট্রোজেনটা হচ্ছে একটা বর্জ্য পদার্থ আমাদের শরীরের জন্য, এটা শরীর থেকে বের করা দরকার। সো যেই প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ আমাদের শরীর থেকে বের হয়ে যায়, সেটাই আসলে রেচন প্রক্রিয়া। সো রেচন প্রক্রিয়া করার উদ্দেশ্য হচ্ছে মূত্র বা ইউরিন বের করা, ঠিক আছে? এবং ইউরিনের সংকেত যদি আমরা দেখি, ইউরিনের মধ্যে কিন্তু হচ্ছে অ্যামোনিয়া মূলক আছে, ঠিক আছে? ইউরিয়ার সংকেত যদি আমরা দেখি, ওটার মধ্যে অ্যামোনিয়া মূলক আছে, ইউরিন, ইউরিয়া, এগুলা সংকেত যদি আমরা দেখি, তাহলে এই যে অধ্যায়টা, এই অধ্যায়টার পুরো উদ্দেশ্যই হচ্ছে রেচন প্রক্রিয়া করা। এবং রেচন বলতে আমরা স্পেসিফিক্যালি বুঝি, আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাই, এই প্রোটিন জাতীয় খাবারের নাইট্রোজেন ঘটিত যে অংশটা আছে, নাইট্রোজেনওয়ালা যে অংশটা আছে, এই অংশটা বের করে দিতে হবে। সো নাইট্রোজেন ঘটিত অংশ বের করে দেওয়াই হচ্ছে আমাদের রেচন প্রক্রিয়া। তাহলে যদি আমরা একটু আগের স্লাইডটা দেখি, এখানে দেখো লেখা আছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বা অতিরিক্ত অম্ল, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসিডিক, এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এটা অ্যাসিড ধর্মীয় হবে। সো এই অম্লটা আমাদের শরীর থেকে বের করে দেওয়াই হচ্ছে আমাদের মেন কাজ এই জায়গাটার, ঠিক আছে? সো এই অধ্যায়ে মানে আমরা যদি বইয়ের ভাষা অনুযায়ী দেখি, তাহলে আমরা দেখব যে এতগুলো জিনিস আছে, যে এই জিনিসগুলো আমরা শিখতে পারি। আমি যেরকমটা বলছি, অধ্যায়টা অনেক ছোট যেহেতু, সো এই অধ্যায়ে পড়ার জিনিস খুবই কম। আমি যদি এখান থেকে দেখাই যে এখানে আসলে তোমাকে কি পড়তে হবে, তাহলে তুমি একটু খেয়াল করবা, এখানে প্রথমে তোমাকে পড়তে হবে, আমরা পড়তেছি হচ্ছে রেচনতন্ত্র। আমরা জানি যে অনেকগুলো কোষ মিলে তৈরি হয় হচ্ছে টিস্যু, এবং অনেকগুলো টিস্যু মিলে তৈরি হয় হচ্ছে অঙ্গ, এবং অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হয় হচ্ছে তন্ত্র। সো রেচনতন্ত্র অনেকগুলো অঙ্গ মিলে তৈরি, অনেকগুলো না, কয়েকটা অঙ্গ, যাই হোক কয়েকটা অঙ্গ মিলে রেচনতন্ত্রটা তৈরি। সো রেচনতন্ত্রের প্রতিটা তন্ত্রের একটা মেন অঙ্গ থাকে, যেরকম আমরা যখন সপ্তম অধ্যায় পড়ে এসেছি, সপ্তম অধ্যায়ে দেখেছি যে আমাদের হচ্ছে শ্বসনতন্ত্র। এই তন্ত্রের মেন অঙ্গটা কি? ফুসফুস, ঠিক আছে? একইভাবে রেচনতন্ত্রের মেন অঙ্গটা কি? বৃক্ক বা কিডনি। সো এই যে বৃক্ক বা কিডনি, এই জিনিসটা আমাদের এই অধ্যায়ে মেনলি পড়তে হবে। শুরুতে আমরা যেটা পড়বো যে রেচনতন্ত্রের অংশগুলো নিয়ে পড়াশোনা করবো, যে রেচনতন্ত্রে কি কি আছে, রেচনতন্ত্র শরীরের কোন পার্টটুকু এবং সেখানে কি কি অঙ্গ আছে। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা রেচনতন্ত্র পড়বো, ঠিক আছে? এই অংশটা থেকে মূলত রেচনতন্ত্র পড়বো। এরপরে আমরা হচ্ছে বৃক্ক পড়বো, রেচনতন্ত্রের মেন অঙ্গ যেটা, সেটা হচ্ছে বৃক্ক পড়বো। তো বৃক্ক পড়বো কি, যে বৃক্কের স্ট্রাকচারটা কেমন। আমি খুব সহজে, আমাদের ছবি আঁকতে হবে, বৃক্কের ছবি আঁকা শিখতে হবে, সেখানে আমরা খুব সহজে বৃক্কের স্ট্রাকচারটা ছবি আঁকা শিখবো, এবং সাথে হচ্ছে আমরা মনে রেখে ফেলবো যে কিভাবে হচ্ছে আমরা এটা পরীক্ষার হলে গিয়ে লিখবো এবং মনে রাখবো, কারণ পরীক্ষায় আসবে যে বৃক্কের হচ্ছে গঠন বর্ণনা করো, ঠিক আছে? এবার বৃক্ক আবার কি দিয়ে তৈরি? বৃক্ক অনেকগুলো নেফ্রন দিয়ে তৈরি। সো নেফ্রনের গঠন পড়ে ফেলবো এবার আমরা। তাহলে বৃক্কের গঠন পড়বো, নেফ্রনের গঠন পড়বো, এইটাই এই অধ্যায়ের মেন পড়ার বিষয়। এরপরে আমরা বৃক্কের বিভিন্ন কাজ পড়বো, যে আসলে কিডনিটা কি কাজ করছে, এবং যখন কিডনি অচল হয়ে যাচ্ছে তখন আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি। সেখানে আমরা অনেক ধরনের ব্যবস্থা দেখব। বৃক্ক আমরা প্রতিস্থাপন করতে পারবো, ডায়ালাইসিস করতে পারবো,
বৃক্কে পাথর হলে সেটা অপারেশন করতে পারবো, সেগুলো দেখবো, সেগুলো খুবই ইজি, জাস্ট কিছু কথাবার্তা ওখানে মনে রাখলেই হবে। মেইন পড়ার বিষয় এই অধ্যায়ে দুটো, বৃক্কের গঠন, নেফ্রনের গঠন, শেষ। আর সাথে কিছু কাজ এবং বৃক্কের কিছু সমস্যা হলে সেই সমস্যা কিভাবে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিভাবে ওটা নিরাময়টা করে এটাই দেখবো, ব্যাস। এত ছোট এবং এত ইজি একটা চ্যাপ্টার, আমি সবাইকে রিকোয়েস্ট করব পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করতে এবং এই অধ্যায়টা পরীক্ষায় অবশ্যই বাদ না দিতে, ঠিক আছে? এই একই কথাগুলো এখানে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, সো এটা আমাদের লাগতেছে না। তো আমরা চলে আসছি আমাদের রেচন প্রক্রিয়া করার জন্য মানব রেচনতন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেম, এই অংশটা হচ্ছে পুরোটা এক্সক্রিটরি সিস্টেম, যেখানে আমরা শুরুতেই দেখছি যে দুটো বৃক্ক বা কিডনি রয়েছে দুই পাশে, এবং এটা কোথায় রয়েছে অনেকে বৃক্কের অবস্থান বলতে পারে না, ঠিক আছে, যে কোথায় বৃক্কটা রয়েছে। বৃক্ক কিন্তু আমাদের পিছনের অংশে রয়েছে, পিছনে পেটের পিছনের যে অংশ রয়েছে সেই অংশের দুই সাইডে, মেরুদণ্ডের দুই সাইডে দুটো বৃক্ক রয়েছে, পিছনের নিচের দিকে কোমরের একটু উপরের দিকে আমাদের বৃক্কটা রয়েছে। এবং বৃক্কে আমরা দেখতে পাচ্ছি যে বৃক্ক রিলেটেড টার্মটা যখন আমরা শিখব তখন আমরা মনে রাখবো সেই টার্মের সাথে একটা রিলেটেড টার্ম হচ্ছে রেনাল। হ্যাঁ, সো রেনাল কথাটা হচ্ছে বৃক্কের সাথে রিলেটেড টার্ম। এখন এই রেনাল একটা দেখতে পাচ্ছি শিরা, আরেকটা হচ্ছে রেনাল দেখতে পাচ্ছি ধমনী। একটা বৃক্কতে ঢুকবে আরেকটা বৃক্কতে বেরোবে। এইটা আমরা সহজে কিভাবে মনে রাখবো আমি যদি এটা শিখাই দিই। মনে করো একই সাথে আমরা দুটো জিনিস এখানে শিখে ফেলবো এবং এটা খুবই মানে একটা বেসিক কনসেপ্ট, সারা জীবন তোমার কাজে লাগবে, অন্য অধ্যায়েও কাজে লাগবে, ঠিক আছে? খুব মজার করে শিখে দিই। এটা কি? এটা হচ্ছে আমার এটা ফুসফুস হয়েছে, অবশ্য ফুসফুস না, আমি হার্ট আঁকতে চাচ্ছিলাম, এটা হচ্ছে হার্ট, ঠিক আছে? এরকম হচ্ছে 4 চেম্বারওয়ালা আমাদের একটা হার্ট আছে। সো হার্টের আমরা জানি যে আমাদের রক্ত সংবহন তন্ত্র মূলত হচ্ছে হৃৎপিণ্ড দিয়ে তৈরি, তার সাথে হচ্ছে আমাদের কিছু আছে শিরা এবং হচ্ছে কিছু আছে ধমনী। তো শিরা যদি আমরা এভাবে লিখি পাশে, তো শিরা মানে হচ্ছে আমাদের ভেইন, আর ধমনী মানে হচ্ছে আমার আর্টারি। এখানে একটা জিনিস আমি একটু বলে দিই, অনেক সময় আমাদের মনে থাকে না, যদিও শিরা মানে ভেইন এটা মনে থাকা উচিত, কারণ পাতার শিরা থাকে এবং পাতার শিরাগুলোকে আমরা ভেইন বলি। তারপরেও যদি মনে না থাকে সহজে মনে রাখতে পারো, শিরা কথাটা ছোট, ভেইন কথাটাও ছোট, আর ধমনী কথাটা বড়, আর্টারি কথাটাও বড়, এভাবে মনে রাখতে পারো। সো আর্টারি অলওয়েজ অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, artery A for away from the heart, A for artery and away from the heart. Away from the heart মানে কি? মানে যেটা হার্ট থেকে বের হয়। তাহলে সব সময় এই ধমনী হার্ট থেকে বের হবে, রাইট? তাহলে হার্টের মধ্যে কি ঢুকবে? অবভিয়াসলি হার্টের মধ্যে শিরা ঢুকবে। শিরা হচ্ছে টুয়ার্ডস দ্য হার্ট, শিরা কি? টুয়ার্ডস দ্য হার্ট। তাহলে যেটা হার্ট থেকে বেরোচ্ছে খুবই অবভিয়াস বিষয় না, আমাদের শরীরের অন্য যে কোনো অঙ্গের মধ্যে সেটা ঢুকবে। তাহলে রেনাল ধমনী যেটা সেটা হচ্ছে আমাদের বৃক্কের মধ্যে ঢুকবে, এবং রেনাল শিরা যেটা সেটা আমাদের বৃক্ক থেকে বের হয়ে আসবে, ঠিক আছে? এটাকে আমি বুঝাতে পারছি? এবং ওখানে তো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত, এইসব তো বিভিন্ন কথাবার্তা আসেই, ঠিক আছে? ওগুলোর মধ্যে যদি নাও যাও তোমার এইটুকু মনে রাখলেই হবে। আর্টারি অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, হার্ট থেকে বেরোচ্ছে ধমনী এবং হচ্ছে ঢুকে যাচ্ছে আমাদের যে কোনো অঙ্গের মধ্যেই। হ্যাঁ, ইটস নট ফর হচ্ছে রেচন অঙ্গ বা হচ্ছে ইটস নট ফর বৃক্ক, এটা এরকম না, এটা যে কোনো অঙ্গের মধ্যে এটা ঢুকে যাচ্ছে। এবং আমাদের রেনাল শিরা যেটা, ওটা হচ্ছে আমরা দেখতেছি যে শিরা যেহেতু হার্টের মধ্যে ঢুকছে, তাহলে হার্টের মধ্যে কোথা থেকে এসে ঢুকছে? অবশ্যই বৃক্ক থেকে বেরোয় এসে ঢুকছে। তাহলে আমরা বুঝলাম যে বৃক্কের অংশতে আমরা রেনাল ধমনী পাচ্ছি, রেনাল শিরা পাচ্ছি। এই বর্ণনাটা আমাদের আবার বৃক্কের গঠন বর্ণনার সময়ও লিখতে হবে যে কোনটা ঢুকতেছে কোনটা বের হচ্ছে। এবং আমরা পাচ্ছি হচ্ছে ইউরেটার। হ্যাঁ, আমরা পাচ্ছি হচ্ছে ইউরেটার, যেটা আবার বৃক্ক থেকে বের হবে। কেন বের হবে? কারণ বৃক্ক কি করেছে? আমাদের মূত্র তৈরি করে দিয়েছে, ছাকন করে মূত্র তৈরি করে দিয়েছে। অর্থাৎ যেগুলো শরীরের জন্য ইম্পর্টেন্ট সেগুলো শরীরে ব্যাক পাঠাইছে, যেটা ইম্পর্টেন্ট না সেটা আমাদের মূত্রথলিতে ফেরত পাঠাইছে। তাহলে মূত্রথলির সাথে বৃক্ককে কানেক্ট করছে কে? ইউরেটার। ওকে, এবং লাস্টে আছে হচ্ছে মূত্রনালী, যেটা দিয়ে আমাদের মূত্রটা বের হয়ে যাবে। তাহলে আমাদের রেচন প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা হচ্ছে বৃক্ককে পাচ্ছি। বৃক্কের ভেতরে 3টা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে রেনাল শিরা,
রেনাল ধমনী, ইউরেটার, এই তিনটা জিনিস পাচ্ছি। তারপরে মূত্রথলি পাচ্ছি, মূত্রনালী পাচ্ছি। এখানে ডরসাল অ্যাওর্টা, ইনফেরিয়র ভেনা কাভা, এগুলো তোমরা চাইলে স্কিপ করতে পারো, কারণ এগুলো হচ্ছে আমাদের হার্টের চ্যাপ্টারে পড়ার বিষয়। এবং আমি বলছি যে আমি কোনো এক্সেস জিনিস পড়াবো না, শুধু যেটুকু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং যেটুকু তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবা এমন জিনিসই আমি তোমাদেরকে পড়াবো। সো এই মোটামুটি আমাদের মানব রেচনতন্ত্রের অংশগুলো আমরা হচ্ছে দেখে ফেললাম। সো এখন যদি আমরা দেখি যে আমাদের রেচনতন্ত্র বলতে কি বোঝাচ্ছে, রেচন বলতে কি বোঝাচ্ছে, অলরেডি আমি এটা বলে দিছি। রেচনতন্ত্র বলতে কি বোঝাবে? যে তন্ত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো আমরা বের করে দিতে পারবো, বা তুমি এভাবেও বলতে পারো যে তন্ত্রের মাধ্যমে আমরা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বের করে দিতে পারবো। তবে যদি রেচনটা আসলে শরীরের অনেক পার্টে হয়, তো সেই কারণে তুমি যদি এইভাবে বলো যে বিষাক্ত পদার্থগুলো বের হয়ে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। হ্যাঁ, আর চেষ্টা করবা রেচনতন্ত্র বলার পর ব্র্যাকেটে এক্সক্রিটরি সিস্টেম এই ইংলিশ টার্মটা লেখার। এটা আমাদের খাতার কোয়ালিটি অনেক এনহ্যান্স করে। হ্যাঁ, আচ্ছা, সো আমরা এখানে দুটো এমসিকিউ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মানবদেহের প্রধান রেচন অঙ্গ হলো কিডনি বা বৃক্ক, আর বৃক্কের একক হচ্ছে নেফ্রন। এই দুটো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট এখানে পড়ার মতো, আর আমাদের কিছু লাগবে না, বাদ বাকি যা আছে এগুলো আমরা পরেও পাবো আর কি। আচ্ছা, এখন এখানেও আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখব। রেচন বলতে মূলত নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে বোঝায়, এটা আমরা অলরেডি জানি। মানবদেহের রেচন পদার্থ মূত্রের মাধ্যমে শরীর থেকে হচ্ছে বের হয়ে আসবে, এবং মূত্রের ভর হিসাব করলে দেখা যাবে যে 95%ই হচ্ছে মূত্রের পানি। এটা তো খুব অবভিয়াস ব্যাপার, তাই না? কারণ মূত্র তো পুরাটাই পানি, এটা আমরা জানি। সো এই পার্সেন্টেজটা আমরা একটু মনে রেখে নিব যে 95% হচ্ছে পানি। তো মূত্র মানেই হচ্ছে, আমি বললাম ইউরিন, মূত্রের ইংলিশ। তার মানে এখানে অবভিয়াসলি থাকবে ইউরিক অ্যাসিড। মূত্রের মেইন জিনিসই হচ্ছে ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিড থাকার কারণে মূত্রের নাম ইউরিন হয়েছে। ঠিক আছে, আমরা বাঙালিরা তো পরে এটাকে মূত্র নাম দিচ্ছি, এটা আলাদা কথা। সো মূত্রে কি থাকে? ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এবং এই যে ক্রিয়েটিনিনের মাত্রা পরিমাপ করে, মানে এটা তোমাদের নলেজের জন্য একটা কথা বলছি, আমরা যখন মূত্র টেস্ট করাই, ইউরিন টেস্ট আমাদের যখন দেয়, তখন কিন্তু আমাদের ক্রিয়েটিনিন দেখে, এবং এই ক্রিয়েটিনিনের মাত্রা পরিমাপ করে আমাদের কিডনিটা ভালো আছে কি মন্দ আছে এটা ডাক্তাররা বলে দেয়। ঠিক আছে, ক্রিয়েটিনিনের মাত্রা মূত্রের মধ্যে বেশি বেড়ে যাওয়াটা ভালো না, মানে একটা পরিমিত থাকাই সব কিছু ভালো। এবং বিভিন্ন ধরনের লবণও এখানে থাকে। এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, পিগমেন্ট থাকে, যেরকম ক্লোরোফিল একটা রঞ্জক পদার্থ যার কারণে উদ্ভিদ সবুজ হয়, একইভাবে ইউরোক্রোম নামক একটা রঞ্জক পদার্থের কারণে মূত্রের রং হচ্ছে হালকা হলুদ জাতীয় হয়। এই স্লাইডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এখান থেকে আসলে একটা এমসিকিউ আসবেই বলা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমরা কি বলতেছি? ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জক পদার্থের কারণে মূত্র হচ্ছে হলুদ হয়। পরীক্ষায় আসে যে কোন ধরনের রঞ্জক পদার্থের কারণে মূত্রের রং হলুদ হয়, ইউরোক্রোমের কারণে। এখানে আরেকটা জিনিস খুবই আসে যে কোনটা খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়, মানে অম্লতা মানে তো আমরা বুঝি যে পিএইচ কমে যাওয়াকে আমরা অম্লতা বলি, এবং কোন ধরনের তরকারি খেলে মূত্রের ক্ষারীয়তা বৃদ্ধি পায় বা ক্ষারধর্মী হয়ে যায় মূত্র, এটা পিএইচ বেড়ে যায়। এভাবেও কিন্তু আসতে পারে, উল্টাই মানে কথাটা একটু ঘুরায়ও দিতে পারে। সো আমরা এখানে মনে রাখবো আমিষ জাতীয় খাবার খেলে আমাদের মূত্রের অম্লতা না, এটা হচ্ছে অম্লতা বৃদ্ধি পায়। এবং মানে তরি তরকারি, একটা জিনিস খেয়াল করে দেখো, মূত্র যদি অ্যাসিডিক হয়, মূত্র যখন তোমার শরীর দিয়ে যাবে তোমার কিন্তু প্রস্রাবদ্বারে জ্বালা পোড়া করবে। তখন দেখবা যে হচ্ছে আমাদের মা বাবারা আমাদেরকে বলে যে পানি বেশি করে খাও, তুমি তো শাকসবজি খাও না, খালি মাছ মাংস খাও, তুমি শাকসবজি বেশি করে খাও। সো মূত্রের অম্লতা আসলে তখনই বৃদ্ধি পায় যখন তুমি বেশি হচ্ছে মাছ মাংস খাবা, মানে আমিষ জাতীয় খাবার খাবা, তখন কিন্তু মূত্র যদি শরীর থেকে যায় জ্বালা পোড়া করে। হ্যাঁ, ওই জায়গাটা জলে, কারণ হচ্ছে ওটা অনেক অ্যাসিড ধর্মী হয়ে যায়, অ্যাসিড মানে তো এটা প্রদাহ জিনিসটা। তো এইভাবে মনে রাখতাম, আমি অলওয়েজ এই জিনিসটা এভাবে মনে রাখতাম। আর তরি তরকারি কি আমাদের শরীরের জন্য খাওয়া অনেক ভালো, ফলে তরি তরকারি হলে ক্ষার ধর্মীয় মূত্র হয়, তখন কিন্তু আমাদের এরকম জ্বালা পোড়াটা করে না। ঠিক আছে, তাহলে এই স্লাইড থেকে আমরা মূত্রের হচ্ছে পানি পরিমাণ কত, মূত্রে কি কি পাওয়া যায়, ইউরিন যেহেতু মূত্রের নাম, সো ইউরিক অ্যাসিড পাওয়া যাবে, ক্রিয়েটিনিন পাওয়া যাবে, লবণ পাওয়া যাবে, এটা পড়লাম। ইউরোক্রোমের কারণে হলুদ হয় সেটা পড়লাম। কি হলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়, কি হলে মূত্রের ক্ষার বৃদ্ধি পায়,
এগুলো প্রত্যেকটা লাইন এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এইবার আমরা চলে আসছি হচ্ছে আমাদের রেচনতন্ত্রের মেইন অঙ্গ যেটা, সেটা হচ্ছে আমাদের বৃক্ক বা কিডনিতে আমরা চলে আসছি। পরীক্ষায় বৃক্কের গঠন বর্ণনা করো আসলে এই ছবিটা আঁকিয়ে আসতে কেউ ভুল করব না। এবং আরেকটা জিনিস মনে রাখবো, বায়োলজির ছবির আঁকার কিছু এথিক্স বা রুলস আছে। সেই রুলের মধ্যে নাম্বার 1 রুল হচ্ছে সবসময় লেভেলিং ডান সাইডে করতে হয়। যদিও বইতে ধমনী, শিরা এই লেভেলিংগুলো বাম সাইডে দেখাইছে বোঝার সুবিধার জন্য, এটা কাছাকাছি হওয়ার কারণে, বাট সব কিছু আসলে ডান সাইডে করতে হয়। এবং ডানের লেভেলিং আমরা যেমনটা স্লাইডে দেখতে পাচ্ছি, একটা একটু কাছে চলে আসছে কিডনির, একটা একটু দূরে চলে গেছে, এরকম করতে হয় না। সবগুলো একই লেভেলে রেখে আসলে হচ্ছে ইয়ে করতে হয়, মানে লিখতে হয়, একই লেভেল বরাবর লিখতে হয়। এটা লেভেলটা একই বরাবর থাকবে এরকম। আমি পরীক্ষা হলে সবসময় এরকম একটা দাগ টেনে নিতাম, তারপর ওই সাইডটাতে লিখতাম, ঠিক আছে? এটা। আর এটার ছবি অনেকে আছে বলে আপু আমি ছবি আঁকতে পারি না। পরীক্ষায় ছবি আঁকতে বলুক না বলুক, এই প্রশ্ন টাচ করলে ছবি আঁকতে হবে। তখন আরেকটা প্রশ্ন আসবে যে আপু ছবি আঁকতে আঁকতে তো টাইম চলে গেছে, আমি এখন লিখবো কি করে, মানে আমার লেখার টাইম কমে গেছে। লেখার শর্টকাট তো আমি বলেই দিব, ঠিক আছে? সেটা নিয়ে সমস্যা হবে না, সো তুমি লিখতে পারবা। কিন্তু হ্যাঁ, তুমি ছবি আঁকতে যদি বেশি সময় ব্যয় করে ফেলো তাহলে হবে না, তোমাকে ছবি আঁকতে কম সময় ব্যয় করতে হবে। যেমন পরীক্ষায় তোমাকে খুব ইজিলি জিনিসটা এরকম করে, এখানে জাস্ট কতগুলো যে পিরামিড আমাদের আছে, এরকম পিরামিডগুলো এঁকে, এখানে তো বোর্ডের উপরে আঁকা এত ভালো হবে না, ঠিক আছে? বাট এইভাবে তোমাকে আঁকাটা খুব ইজিলি দ্রুত কমপ্লিট করে ফেলতে হবে, ঠিক আছে? মানে আমি তোমাদেরকে একটা রাফ দেখালাম যে জিনিসটা খুব সহজে এভাবে এঁকে ফেলতে হবে, এত বেশি মানে হচ্ছে কালো। আর আরেকটা জিনিস, বায়োলজি ফিগার স্কেচ করতে যাবা না, একান্তই বোঝানোর জন্য কোনো জিনিস থাকলে সেটা কালো করবা। আদারওয়াইজ কোনো জিনিস হচ্ছে কালো করা, এই কাজটা কোনো ছবিতে কখনোই কোনো অবস্থাতেই করতে যাবা না। এটা বইয়ের মধ্যে বোঝানোর জন্য রঙিন কালি, কালো কালি, হলুদ কালি এগুলো করে, তোমরা কখনো এটা করতে যাবা না, ঠিক আছে? সো আমরা এখন এই ছবিটা দেখে এই ক্লাসে এখনই বসে বৃক্কের লম্বচ্ছেদ করা বা বৃক্কের অংশটা খুব সুন্দর করে দেখো পড়ে ফেলবো। আমরা শুধু অংশগুলোর নাম মনে রাখবো, এরপরে ভেতরে কি লিখবো এগুলো আমরা খবরদার মুখস্থ করতে যাব না, এটা আমাদের এমনি মনে থাকবে। সো বইয়ের শুরুতে এখানে ফুল বইটা যেভাবে আছে ওভাবেই রাখা হয়েছে, কিন্তু আমি তোমাদের শিখাই দিব যে এইরকম অংশ থাকলে তোমরা কিভাবে সেই অংশগুলো লিখবা। সো প্রথমে আমাদের যে অংশটা দিছে সেটা হচ্ছে বৃক্কের অবস্থান। এটা আমাদের দরকার নাই, যদি পরীক্ষায় আসে যে গঠন বর্ণনা করো, হুদায় বৃক্কের অবস্থান লিখে টাইম নষ্ট করতে তুমি যাবা না, এটা জাস্ট পড়ানোর জন্য আমি পড়াচ্ছি। সেটা হচ্ছে বৃক্ক হচ্ছে উদর গহ্বরের পিছনে আমাদের বডিতে বিভিন্ন গহ্বরে ভাগ করা হয়েছে। যেরকম আমাদের এই অংশটা, উপরের অংশটা, ডায়াফ্রামের উপরের অংশটা হচ্ছে বক্ষ গহ্বর, ঠিক আছে? মানে বুকের গহ্বর। এরপরে আসে উদর, মানে পেটের গহ্বর বা অ্যাবডোমিনাল ক্যাভিটি। সো এই উদর গহ্বর বা পেটের গহ্বরের পেছনের অংশের মেরুদণ্ডের দুই দিকে বক্ষপিঞ্জরের ঠিক নিচে, আমরা বলছি না বক্ষপিঞ্জর যেখানে শেষ হইলো ওখান থেকেই কিন্তু বৃক্কটা শুরু হয়েছে, মানে ডায়াফ্রাম যেখানে শেষ হয়েছে ওখান থেকে বৃক্কটা শুরু হয়েছে, যদিও আমাদের বডির পিছনের অংশ ডায়াফ্রাম নাই। পিঠ সংলগ্ন অবস্থায় দুটো বৃক্ক অবস্থান করে, এটা হচ্ছে বৃক্কের পারফেক্ট অবস্থান। যে বৃক্কের অবস্থান হচ্ছে আমাদের উদর গহ্বরে এবং হচ্ছে মেরুদণ্ডের দুই সাইডে দুটো বৃক্ক আছে। বৃত্তটা দেখতে কিসের মতো? অলমোস্ট সিমের বিচির মতো বা কিডনি শেপ, হ্যাঁ, মানে কিডনি শেপ, সিমের বিচিকে অনেকে কিডনি বিনস বলে আর কি, সেজন্য বললাম সিমের বিচির মতো। এবং এটা হচ্ছে লালচে কালারের হয় বৃক্কটা আমাদের। এই পর্যন্ত আমাদের পরীক্ষায় গঠন আসলে লেখার দরকার নাই, এই পর্যন্ত দরকার নাই। আমরা এখান থেকে শুরু করব। আমরা যদি ফিজিক্সে আলোর চ্যাপ্টার পছন্দ করে থাকি তাহলে আমরা বুঝবো যে উত্তল কি, কনভেক্স কি, আর অবতল কি, কনকেভ কি। তোমরা খেয়াল করে দেখবা আমি কিন্তু তোমাদের মতো বাংলা ভার্সনে পড়ে বড় হয়েছি, কিন্তু আমি এই ছোট ছোট বিষয়গুলো ইংলিশ টার্ম খুব ভালো বলতে পারি, এখন পর্যন্ত বলতে পারি। আমি কিন্তু ফিজিক্সে পড়ছি না, আমি কিন্তু এখন হচ্ছে বায়োলজি রিলেটেড সাবজেক্টে গত 6-7 বছর ধরে পড়ছি, কবে পার করে আসছি, কিন্তু তারপরও আমি বলতে পারি। কেন? কারণ তোমাদের মতো বয়সে আমি ইংলিশগুলো পড়তাম, এই জন্য আমার অনেক ভালো মনে আছে। এবং আমি বলতে পারি যে এই ইংলিশগুলো বলার কারণে, ইংলিশগুলো লেখার কারণেই
আমার পরীক্ষায় ভালো মার্ক উঠতো এবং আমি একদম পিচ্চি কাল থেকে ট্যালেন্ট স্কলারশিপ পাইছি। একদম আমি পিএসসি এক্সাম দিছি, ওইখান থেকে স্টার্ট করে আমি এইচএসসি পর্যন্ত দিয়েছি। এইটা বলার ক্লাসের মাঝে জাস্ট এইটাই উদ্দেশ্য যেন তোমরা একটু মোটিভেট ফিল করো যে কেন তোমরা ইংলিশগুলো পড়বা। সো উত্তল মানে কনভেক্স এবং অবতল মানে কনকেভ, এটা বলতে আমরা কি বুঝি? আমরা যদি একটা হাত এমন করি, এই অংশটা হচ্ছে আমাদের অবতল, মানে যেটা ভেতরের দিকে থাকে, অবনিমিত থাকে বলা যায়। আর উত্তল মানে যেটা উপরের দিকে থাকে, উঁচা হয়ে থাকে, সেটা হচ্ছে উত্তল। সো এই অংশটা হচ্ছে আমাদের উত্তল অংশ। আমরা যদি একটু দেখি বৃক্কের, দেখো বাইরের অংশটা কি উত্তল, আর ভেতরের অংশটা কি, এই যে ভেতরের দিকে ঢুকে আসছে, অবতল। এই অবতল অংশের এই জায়গায় যে ভাঁজটা থাকে, এই যে এই জায়গাটা যে ভাঁজটা থাকে, সেটাকে আমাদের হাইলাস বলে বা হাইলাম বলে, এক একজন এক এক নামে ডাকে। তুমি পরীক্ষা যে কোনো একটা লিখবা। তাহলে আমরা বৃক্ক থেকে আমরা জাস্ট এইটা হচ্ছে মার্ক করতে করতে যাব যে আমরা কোন কোন অংশ হচ্ছে পড়ছি। হ্যাঁ, সো আমাদের বৃক্কের গঠন আসলে আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে এক, হাইলাস বা হাইলাম, এবং সেটা কি যে বৃক্কের অবতল অংশের ভাঁজকে আমরা হাইলাস বা হচ্ছে হাইলাম বলি। ঠিক আছে, দেন ওই অংশটা থেকেই আমাদের এই যে রেনাল শিরা, রেনাল ধমনী, ইউরেটার, এই সকল অংশের হচ্ছে ঢোকা বের হওয়ার যাত্রা শুরু হয়। এবং আমরা যেমনটা বললাম যে হার্ট থেকে যেহেতু ধমনী বের হয়ে যাচ্ছে, সো অবভিয়াস ব্যাপার যে ওটা বৃক্কের মধ্যে গিয়ে ঢুকবে। সো রেনাল ধমনী আমাদের বৃক্কে ঢোকে, এবং কিডনি থেকে আমাদের হচ্ছে শিরা বের হয়ে যায়। দ্যাট মিনস যেহেতু আমাদের বলতেছি কি যে কিডনি থেকে আমাদের হচ্ছে শিরা বের হয়ে যাচ্ছে, মানে হার্টে যেহেতু আমাদের শিরা ঢুকছে, তার মানে এটা অবশ্যই কিডনি থেকে বের হয়ে যাবে, কিডনি না যে কোনো অঙ্গ থেকেই বের হবে। সো রেনাল শিরা আমাদের বের হয়ে যাচ্ছে, এবং ইউরেটারও বের হবে, কারণ ইউরেটার তো ঢুকে লাভ নাই, মূত্র আবার বৃক্কের মধ্যে ঢুকায় আমি কি করব, মূত্র তো তৈরি করে দিছে, যন্ত্র তোর জিনিস তৈরি করেই দিছে, এখন ওকে বের করতে হবে। সো ইউরেটারটা আমাদের বের হয়ে যায়। এখানে তুমি খুব সুন্দর করে এটাও সাব পয়েন্ট হিসাবে লিখতে পারো, মানে এক নম্বরে তো তুমি হাইলাস বা হাইলাম লিখবা, হাইলাস বা হাইলাম শর্টে, হ্যাঁ এত বড় না, হাইলাস বা হাইলাম এক নম্বর, ইংলিশ লিখতে পারলে ভালো, সাথে ব্র্যাকেটে অবতল অংশের ভাঁজ, শেষ। বেশি লেখা তুমি টাইম পাবা না, যদি পাও তাহলে লিখো যে বৃক্কের অবতল অংশের ভাঁজকে আমার হাইলাস বা হাইলাম বলে, এত লেখার টাইম পাইলে তুমি লিখো, বাট পয়েন্টটা তুমি মাস্ট করো। হ্যাঁ, এক ওইটারই সাব পয়েন্ট হিসাবে এক নম্বরে যে কোনটা প্রবেশ করতেছে, রোমান সংখ্যা একে কোনটা প্রবেশ করছে, রোমান সংখ্যা দুয়ে কোনটা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুটি বৃক্ক থেকে দুইটা ইউরেটার বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে, এবং ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে আমাদের রেনাল পেলভিস বলে। সেকেন্ড যেটা আমরা পড়তেছি বৃক্কের, সেটা হচ্ছে আমাদের রেনাল পেলভিস। এই জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি যে মূত্রথলি, এটা হচ্ছে আমাদের সেই মূত্র মানে ইউরেটার আর কি। সো এই অংশটা যেখানে প্রশস্ত হইছে, এই নালীটা যেখানে সে প্রশস্ত হইছে, ওই অংশটাকে আমরা কি বলতেছি, রেনাল পেলভিস। তাহলে হাইলাম বা হাইলাস বুঝলাম, রেনাল পেলভিস বুঝলাম। বৃক্ক সম্পূর্ণরূপে এক ধরনের তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত থাকে, একে রেনাল ক্যাপসুল বলে। এই পুরো অংশটাকে আমাদের রেনাল ক্যাপসুল বলতেছে, এবং এই যে বৃক্ক ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল, আমি বলছি বৃক্ক মানে বৃক্কর সাথে রিলেটেড টার্মই অলওয়েজ হচ্ছে রেনাল, তো বৃক্ক ক্যাপসুলও বলতে পারো, রেনাল ক্যাপসুলও বলতে পারো। সো এই যে বৃক্ক ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল, এটার দুটো অংশ থাকে, কি কি আমরা একটু দেখি। এক নম্বর অংশ হচ্ছে আমাদের যেটা ক্যাপসুল সংলগ্ন অংশ, মানে আমাদের এই যে বাইরের দিকের যে অংশটা বলতেছে, বাইরের দিকের যে অংশটা, সেটাকে আমরা বলি কর্টেক্স, আর ভেতরের দিকে অংশকে বলে মেডুলা। তাহলে রেনাল ক্যাপসুলের দুটো অংশ থাকে, একটা হচ্ছে কর্টেক্স, একটা হচ্ছে মেডুলা। তাহলে আমরা একে পড়লাম হচ্ছে হাইলাস বা হাইলাম কি, দুয়ে পড়লাম রেনাল পেলভিস কি, পেলভিস হচ্ছে ইউরেটারের প্রশস্ত অংশ সেটা, এবং তিনে পড়লাম যে রেনাল ক্যাপসিউল কি। এবং রেনাল ক্যাপসুলের আবার দুটো অংশ থাকে, তুমি চাইলে ওইটা আলাদা পয়েন্ট করতে পারো, অথবা এই পয়েন্টের মধ্যেই ঢুকাই দিতে পারো, বাট সাব পয়েন্ট আসতে হবে। হ্যাঁ, পয়েন্টের ভেতরে আবার পয়েন্ট আসতে হবে। তোমার খাতা যে কত রিচ লাগবে, মানে একদম একদম পুরা ফাটাফাটি খাতা লাগবে, তুমি চিন্তাও করতে পারবে না তুমি যদি এইভাবে লেখো। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে এখানে আমাদের পড়বো হচ্ছে এবার ওই যে পিরামিডের মতো যে অংশগুলো আমরা দেখতেছি, আমরা এবার ওগুলা পড়বো। সো এরপরে আমাদের হচ্ছে দেখতেছি, আমাদের এটা 3 ছিল, এটা হচ্ছে 4, সেটা হচ্ছে
রেনাল পিরামিড। আমরা দেখতেছি যে প্রতিটা ইয়েতে আমাদের 7 থেকে 8টা বা 8 থেকে 12টা, এখানে যে কয়টা আঁকতে পারো সেই কয়টা আঁকো, তোমার গুণে আঁকতে হবে না। সো 12টা হচ্ছে আমাদের রেনাল পিরামিড থাকে এবং এদের অগ্রভাগ প্রসারিত হয়ে রেনাল প্যাপিলা গঠন করে। এই অংশগুলা আমাদের যে হচ্ছে প্রসারিত করে, এখানে বইতে আসলে ছবিটা দেখাই নাই, এই যে এই প্রসারিত অংশ হয়ে 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 এই জায়গাগুলোতে আমাদের কি তৈরি করতেছে, প্যাপিলা গঠন করতেছে। সো তুমি চাইলে এইটা হচ্ছে আরেকটা অংশ করতে পারো প্যাপিলা 5 নম্বরে, হ্যাঁ এটা প্যাপিলা করতে পারো। এবং প্যাপিলা কি হবে লাস্টে সরাসরি আমরা দেখতে পাচ্ছি, এটা প্যাপিলা হইলে এটা হচ্ছে পেলভিসে উন্মুক্ত হইছে, তাই না? এই পর্যন্ত আমাদের বৃক্কের গঠন বর্ণনা শেষ। তাহলে 5টা জিনিস আমরা দেখতেছি। আমরা আবার দেখি হাইলাস বা হাইলাম, 2 নম্বর হচ্ছে রেনাল পেলভিস, রেনাল ক্যাপসিউল, ক্যাপসুলের মধ্যে দুটো অংশ কর্টেক্স মেডুলা, অ্যান্ড 4 নম্বর হচ্ছে পিরামিডগুলা, এবং পিরামিডের যে অংশটা প্রশস্ত হইছে সেটা হচ্ছে প্যাপিলা। পর পড়বা, হ্যাঁ অনেক আছে প্যাপিলা আগে বলে তারপরে হচ্ছে আমাদের পেলভিস বলে, এমন করে বললে আসলে তোমার মনে থাকবে না। ওকে, পর পড়বা জিনিসটা, তাহলে মনে থাকবে। সো এই 5টা নাম পড়বা, ছবি আঁকার সময় 5টা নাম বারবার চিহ্নিত করবা। বর্ণনা জীবনও মুখস্থ করতে যাবে না। এই 8 থেকে 12 সংখ্যাটা মুখস্থ করতে পারো এমসিকিউর জন্য, বাট বর্ণনা জীবনও মুখস্থ করতে যাবে না। বর্ণনা ছবি দেখে তোমার অটো মনে পড়বে, ঠিক আছে? এইভাবে প্রশ্নটা লিখে শেষ করে দিয়ে আসবা। খালি পয়েন্টের নাম, সাথে যদি ইংলিশ লিখতে পারো খুবই ভালো, আর হচ্ছে ভেতরে ছোট্ট করে বর্ণনা, মানে লাইন, বর্ণনার লাইনটা খুবই ছোট, আর সাথে হচ্ছে চিত্র। ওকে, আচ্ছা। তো এই প্রতিটা বৃক্কে একটা বিশেষ ধরনের নালিকা থাকে যাকে আমরা ইউরিনিফেরাস নালিকা বলি, এবং প্রতিটি ইউরিনিফেরাস নালিকা আমাদের নেফ্রন এবং সংগ্রাহক নালী এই দুটো জিনিসে বিভক্ত। মানে আমরা যদি এইটা আরেকটু জুম করতে পারতাম বৃক্কটাকে, তাহলে এখানে দেখতাম অনেকগুলো ইউরিনিফেরাস নালিকা আছে। এই ইউরিনিফেরাস নালিকা দুটো অংশ, একটা হচ্ছে আমাদের নেফ্রন আর একটা হচ্ছে সংগ্রাহক নালী। সংগ্রাহক নালী হচ্ছে আমাদের মূলত যে মূত্রগুলোকে সংগ্রহ করবে বা আমাদের যে অংশটা আবার হচ্ছে শরীরে কাজে লাগবে সেটাকে পাঠাই দিবে, এই কাজগুলো মূলত আমাদের এটা করে থাকে। সো নেফ্রন মূত্র তৈরি করে, আর সংগ্রাহক নালী হচ্ছে এই যেটা বললাম যে হচ্ছে রেনাল পেলভিসে মূত্র হচ্ছে আমাদের বহন করে, এই কাজগুলো করে। আমাদের ইউরিনিফেরাস নালিকা নিয়ে পড়ার খুব একটা ডিটেলস এখানে দরকার নেই, আমরা সরাসরি চলে যাব আমাদের হচ্ছে নেফ্রনের অংশে, ঠিক আছে? তাহলে কিডনি পড়লাম, কিডনির ছবিটা পড়বো, কিডনির বর্ণনাটা যেভাবে লিখতে শিখাই দিছি সেভাবে। আমি কিন্তু চাইলে স্লাইডে ওভাবে লিখে আনতে পারতাম, কিন্তু এটা অটোমেটিকলি ভেতর থেকে আসতে হবে, কারণ তুমি যদি এরকম করে নোট করতে যাও, তোমার পুরো বই নোট করতে হিউজ টাইম লাগবে। আমি লাইফে অনেকবার ট্রাই করে দেখছি, বাট আমি দেখছি যে এটা নোট হচ্ছে করা যায় না, হ্যাঁ মানে অনেক টাইম কনজিউমিং ব্যাপার। দেন আমি এইভাবেই পড়তাম, বাট পরীক্ষার হলে গিয়ে আমি অটো এইভাবে লিখতাম। এই জন্য আমি কখনো, অনেকে আমার স্টুডেন্টরা তোমরা বলো যে আপু স্লাইডে এটা এইভাবে দিলে ভালো হতো। আমি তোমাকে যদি রেডিমেড দেই, তুমি শুধু এই বৃক্কের অংশটাই লিখতে পারবা, শুধু এই নেফ্রনের অংশটাই লিখতে পারবা। বইয়ের অন্য যে অধ্যায়গুলো আছে, অন্য যে অংশগুলো আছে, সেগুলো তুমি আর পরীক্ষার হলে গিয়ে লিখতে পারবা না। এই কারণে লেখাটা প্র্যাকটিস করো, ঠিক আছে? আচ্ছা, সো বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ, মানে যেটা হচ্ছে আমাদের কোনো কিছু ক্ষরণ করছে, মূলত মূত্র ক্ষরণ করছে, মূত্র বের করে দিচ্ছে, এবং কাজ করার একককে নেফ্রন বলে। পরীক্ষায় অনেক সময় নেফ্রন কাকে বলে আসে, তো আমরা অনেকে লিখি যে বৃক্কের একককে নেফ্রন বলে। দ্যাট অলসো কারেক্ট, ঠিক আছে, এটা কারেক্ট, বাট এইটা হচ্ছে বেটার ভার্সন, যে ইউরিনিফেরাস নালিকার যেহেতু দুটো অংশ আছে, তার মধ্যে একটা অংশ আসলে নেফ্রন, বাট আমরা পার্শিয়ালি বলতে পারি যে বৃক্কের একক হচ্ছে নেফ্রন, এটা সমস্যা নাই। সো আসলে বৃক্ককে কাটলে প্রথমে পাওয়া যায় হচ্ছে ইউরিনিফেরাস নালিকা, ইউরিনিফেরাস নালিকাকে কাটলে পাওয়া যায় হচ্ছে নেফ্রন। মানে ঠিক আছে, যেরকম আমাদের একটা মানে পদার্থকে ভাঙলে আমাদের পাওয়া যায় অণু বা পরমাণু, এই পরমাণুকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এখন পদার্থকে ভাঙলে নিউক্লিয়াস পাওয়া যায় বা পদার্থের একক নিউক্লিয়াস, এটাও পার্শিয়ালি ট্রু। সো এইটা হচ্ছে ওই সেন্স থেকে আসছে। মানব দেহে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। আমরা সংখ্যা যখন পড়বো একটু রিলেট করে পড়বো। আমরা রেনাল পিরামিড পড়ছি 8 থেকে 12টা, আর নেফ্রন পড়তেছি 10 থেকে 12 লক্ষ, ঠিক আছে? এটা এমসিকিউতে আসে, 10 থেকে 12 লক্ষ হচ্ছে আমাদের নেফ্রন থাকে। তো নেফ্রনের দুটো অংশ থাকে, এখান থেকে আমাদের নেফ্রনের বর্ণনাটা স্টার্ট হবে। হ্যাঁ, নেফ্রনের দুটো অংশ থাকে, একটা হচ্ছে রেনাল কর্পাসলস বা মালপিজিয়ান অঙ্গ,
আরেকটা হচ্ছে আমার রেনাল টিবিউলস। রেনাল টিবিউলস মানে কি সবসময় মনে রাখবা, টিবিউলস মানে টিউবের উলস, মানে টিউবের মতো অংশ, ঠিক আছে, টিউবের মতো অংশ আমাদের হচ্ছে রেনাল টিবিউলস। সো রেনাল কর্পাসলস যেটা, এটার অপর নাম হচ্ছে মালপিজিয়ান বডি বা মালপিজিয়ান অঙ্গ। তাহলে একটু লাগলে একটা ছক মতো করে নিবা, একটা পাই চার্ট মতো করে নিবা, ঠিক আছে, যে নেফ্রন দুই ভাগে ভাগ, প্রথম কি রেনাল কর্পাসলস, অপর নাম মালপিজিয়ান অঙ্গ, আর রেনাল টিবিউলস। এই রেনাল কর্পাসলস আবার হচ্ছে দুটো অংশে বিভক্ত, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বোমাস ক্যাপসুল। আমি ছবিতে সবই দেখাই দিব, ঠিক আছে, আগে এই জিনিসটা একটু পড়তে হবে, নাইলে বোঝা যাবে না। তাইলে এখানে আমরা চারটা জিনিস পাচ্ছি। প্রথমে আগে আমরা দুইটা জিনিসের নাম পড়ে ফেলবো, রেনাল কর্পাসলস আর রেনাল টিবিউলস। টিবিউলস মানে অলওয়েজ টিউব লাইক পার্ট, এবং টিউবিউলসের মধ্যে আরও অনেক পার্ট আছে, আমরা এটা পড়বো পরে। এবং হচ্ছে আমাদের এই কর্পাসলস আবার দুটো অংশ, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বোমাস ক্যাপসুল। তো এই যে বোমাস ক্যাপসুল দুই স্তর, বোমাস ক্যাপসুলের দুইটা স্তর আছে এবং এটা পেয়ালার মতো একটা প্রশস্ত অংশ। আর গ্লোমেরুলাস হচ্ছে একগুচ্ছ কৈশিক জালিকা। আমরা যদি একটু ছবিতে খেয়াল করি, এইটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস, যেটা একটা ছাকনির মতো অংশ আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। এবং এই নিচের যে ইয়েলো পার্টটা, এটা হচ্ছে আমাদের বোমাস ক্যাপসুল। তাহলে বোমাস ক্যাপসুল কি, গ্লোমেরুলাস কি আমরা পড়লাম। এই বোমাস ক্যাপসুল আর গ্লোমেরুলাস নিয়েই যে অংশটা, সেটাই হচ্ছে আমাদের রেনাল কর্পাসলস বা মালপিজিয়ান বডি। তাহলে আমরা মোটা অঙ্কে মনে রাখি যে আমাদের পেয়ালার মতো এইরকম যে অংশটা, সেটা হচ্ছে আমাদের বোমাস ক্যাপসুল। এখানে যে একটা ছাকনির মতো অংশ আছে, জালিকা আছে, কৈশিক জালিকা আছে, এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস। এখানে রেনাল ধমনী থেকে, যেই ধমনীটা আমাদের হচ্ছে বৃক্কের মধ্যে ঢুকছিল বলছিলাম, ওটা থেকে সৃষ্ট অ্যাফারেন্ট আর্টারিওল ক্যাপসুলের ভেতর দিয়ে ঢুকে প্রায় 50টি কৈশিক জালিকা তৈরি করে এগুলো আবার বিভক্ত হয়ে ইফারেন্ট আর্টারিল সৃষ্টি করে বের হয়ে আসে। এখানে আমাদেরটা খুবই কমন সমস্যা, আপু কোন ধমনীটা ঢোকে আর কোন ধমনীটা বের হয়ে যায়। বোমাস ক্যাপসুলে বা আমাদের হচ্ছে গ্লোমেরুলাসে কোন ধমনীটা ঢোকে কোন ধমনীটা বের হয়ে যায়, অ্যাফারেন্ট ঢোকে ইফারেন্ট বের হয়ে যায়। কিভাবে মনে রাখবো আপু, অ্যাফারেন্ট এ, ইংরেজি লেটারে এ সবার আগে আসছে, সো ইংরেজি লেটারে যেহেতু এ সবার আগে আসছে, তাহলে মনে রাখতে হবে এ আগে আসছে, সো এ আগে এসে কি করছে, অবভিয়াসলি ঢুকছে, আগে এসে তো আর বের হয়ে যাবে না কেউ, সো আগে এসে ঢুকবে। আর ই পরে আসে, সো ই বের হয়ে যায়। তাহলে অ্যাফারেন্ট ধমনী গ্লোমেরুলাসে ঢুকবে, ইফারেন্ট ধমনী বের হয়ে যাবে। এখন আসি এই অংশটা আমরা কি পড়লাম, এটা হচ্ছে আমাদের কিন্তু মালপিজিয়ান বডি বা হচ্ছে আমাদের রেনাল কর্পাসলস যে অংশটা, সেটা হচ্ছে শেষ। আমরা এখন রেনাল টিবিউলসে যাব, বাট তার আগে এই অংশটা ক্লিয়ার করে নিই, লিখবো কিভাবে পরীক্ষার হলে আসলে। পরীক্ষার হলে সোজা বাংলায় লিখবো, নেফ্রনের দুটো অংশ থাকে বড় করে এক দিয়ে, কি রেনাল কর্পাসলস বা মালপিজিয়ান অঙ্গ। এইবার লিখবো রেনাল কর্পাসলস বা মালপিজিয়ান অঙ্গ যেটা, এই অংশটার আবার দুটো অংশ থাকে, কি কি, গ্লোমেরুলাস এবং বোমাস ক্যাপসুল। গ্লোমেরুলাসের বর্ণনা দাও, হোয়াট ইজ গ্লোমেরুলাস, ছাকনির মতো অংশটা গ্লোমেরুলাস, এবং গ্লোমেরুলাসের বর্ণনা দেওয়ার সময় ইফারেন্ট এবং অ্যাফারেন্টটা ক্লিয়ার করে দাও, পয়েন্টের মধ্যে পয়েন্ট। এবং তুমি বোমাস ক্যাপসুলটা লিখে দাও, বোমাস ক্যাপসুল, যে বোমাস ক্যাপসুল একটা পিয়ালার মতো অংশ বোমাস ক্যাপসুল, দ্যাটস ইট, শেষ মালপিজিয়ান অঙ্গ। এবার আমরা চলে যাই রেনাল টিবিউলসে, খুবই ইজি। এই যে গ্লোমেরুলাসের কাছে যেই নালীটা, সেটার নাম কি হবে, নিকটবর্তী প্যাচানো নালিকা। টিবিউলস মিন্স নালিকা, হ্যাঁ, টিউব মানে নল, ঠিক আছে, আর টিবিউলস মিন্স নালিকা। সো যেটা হচ্ছে আমার বোমাস ক্যাপসুলের কাছাকাছি থাকে, সেটা হচ্ছে আমাদের নিকটবর্তী প্যাচানো নালিকা। আচ্ছা, এটা দূরে থাকে, সেটা দূরবর্তী প্যাচানো নালিকা, খুবই ইজি। এবং দূরবর্তী প্যাচানো নালিকা আমাদের মূলত সংগ্রাহক নালিকার সাথে যুক্ত থাকে, কারণ এই পুরো অংশটা আমরা যে ছবিটা দেখতেছি, এটা কিন্তু আমাদের ইউরিনিফেরাস নালিকা, এই পুরো ছবিটা ইউরিনিফেরাস নালিকা। এর এই অংশটা হচ্ছে আমাদের নেফ্রন। সো পরীক্ষায় আসলে এই পর্যন্ত আঁকলেও হয়। সো নেফ্রন আঁকা খুবই ইজি।
নেফ্রন আঁকা হচ্ছে জাস্ট তুমি এরকম একটা পেয়ালা আঁকবা, এখানে যে একটু সুন্দর করে কারুকাজ করে দিও ভালো করে, আমার থেকে তোমরাই ভালো পারবা। এবং এখানে একটু অ্যাফারেন্ট দেখাবা, ইফারেন্ট দেখাবা, এখানে একটা হচ্ছে দেখাবা যে একটা নিকটবর্তী, দেন একটা সুন্দর করে ওইটার থেকে একটু চিকন করে একটা ইউলুপ আঁকবা, আর এটা দেখাবা হচ্ছে দূরবর্তী। শেষ, এইটাই নেফ্রন। এখানে সংগ্রাহক নালিকা দেখালে দেখাতে পারো, ইটস নট ম্যান্ডেটরি, কারণ সংগ্রাহক নালিকা ইজ নট এ পার্ট অফ নেফ্রন, ইট ইজ এ পার্ট অফ ইউরিনিফেরাস নালিকা। ঠিক আছে, সো আমরা তাহলে দূরবর্তী এবং নিকটবর্তী প্যাঁচানোর মাঝে একটা লুপ আছে, সবসময় মনে রাখবো লুপ মানে হচ্ছে এই টাইপ অফ জিনিস আর কি। সো লুপ আছে, লুপটার নাম হচ্ছে হেনলির লুপ। বিজ্ঞানী হেনলি এটা আবিষ্কার করছিলেন, এই জন্য এর নামটা হয়ে গেছে হেনলির লুপ। এখানে আমি আর বললাম না, এখানে আমি যা যা বলছি সেটাই এখানে হচ্ছে বলা আছে। আচ্ছা, এই নালিকার কথাগুলো এই যে এই অংশে বলা আছে, দূরবর্তী প্যাঁচানো নালিকা, নিকটবর্তী প্যাঁচানো নালিকা, এগুলো বলা আছে। এখানে আমরা একটা জিনিস পড়বো, সেটা একটু বলি। এখানে দেখো বলতেছে গ্লোমেরুলাস কি কাজ করে। গ্লোমেরুলাস আসলে ছাকনির মতো কাজ করে, কারণ ওটা আসলে ছাকনি, কৈশিক জালিকা বা জাল মানেই তো ছাকনি। সো ওইটা রক্ত হচ্ছে মানে কাজ করে যে রক্ত থেকে তরল পদার্থটা মানে পরিশ্রুত তরল পদার্থটা উৎপন্ন করে। যেটা দূষিত তরল পদার্থ সেটা তো ওরা এই নলের মধ্যে পাঠায় দেয়, বাট যেটা দূষিত তরল পদার্থ না সেটা ওরা ইফারেন্ট দিয়ে বের করে দেয়। মানে অনেক সময় বৃক্কের মধ্যে তো সব ধরনের ওয়াটারই আসতেছে, যেটা খারাপ ওয়াটার সেটা হচ্ছে আমাদের নল দিয়ে চলে যাচ্ছে, কারণ সংগ্রাহক নালিকাটা সংগ্রহ করে হচ্ছে মূত্র ইউরেটারে পাঠাই দিচ্ছে। কিন্তু যেটা হচ্ছে আমাদের ভালো সেটা হচ্ছে আমাদের আবার ইফারেন্ট দিয়ে বাইরে হচ্ছে বের হয়ে যাচ্ছে। সো ওই যে আমাদের ইফারেন্ট দিয়ে যে হচ্ছে বাইরে বের হয়ে যাচ্ছে ওই তরল পদার্থটাকে, এই তরলটাকে আমরা বলতেছি আলট্রা ফিল্টারেড। পরীক্ষা অনেক সময় আলট্রা ফিল্টারেড কাকে বলে এটা আসতে পারে। সো এই বলবো যে গ্লোমেরুলাস ছাকনির মতো করে যে পরিশ্রুত তরল পদার্থ বের করে, মানে যেটা মানে চা যেটা, হ্যাঁ সেটা যেটা নিচে পড়লো সেটা তো চা, বাট উপরে যদি কিছু ভালো পানি থাকে তাহলে ওইটা হচ্ছে বাইরে বের করে দিচ্ছে। এটাকে আমরা আলট্রা ফিল্টারেড বলি। এবং এই আলট্রা ফিল্টারেড হচ্ছে কয়েক দফা বারবার ব্যাক পাঠাই, আমাদেরকে বারবার জিজ্ঞেস করে যে মানে এটা কি আসলেই মূত্র নাকি এটা আসলেই আমাদের হচ্ছে ভালো পানি, শরীরের জন্য উপযোগী পানি। এরকম করে 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 ফাইনালি যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে মূত্র, এবং মূত্র হচ্ছে সংগ্রাহক নালিকাতে আমাদের জমা হয়। সো একইভাবে বৃক্ক এবং নেফ্রন যেটাই পরীক্ষার হলে আসুক না কেন সবসময় কি করবা, পয়েন্ট করে পড়বা। আর ছবি আঁকাটা খুবই সহজ, এটা ছবি আঁকা কঠিন কিছু না। আর দূরবর্তী প্যাঁচানো নালিকা এটা তো আমরা পড়াই দিলাম। এখানে বলতেছে নেফ্রনের কার্যপ্রণালী, বাট এটা হচ্ছে আমাদের মানে দেখাইছে যে নেফ্রনের কোন অংশ আসলে কি কি কাজ করে। তুমি অলরেডি জানো যে গ্লোমেরুলাস কি কাজ করে, তারপরে সংগ্রাহক নালিকা কি কাজ করে, তারপর হচ্ছে দূরবর্তী প্যাঁচানো নালিকা, তারপর হচ্ছে আমাদের নিকটবর্তী প্যাঁচানো নালিকা কি কাজ করে, এগুলো তুমি অলরেডি জানো। সো তোমার এটার প্রয়োজন হবে না, এটা এমনিতেও পরীক্ষায় আসলে ওইভাবে আসতে দেখা যায় না। সো আমাদের এটা তেমন একটা লাগবে না। হ্যাঁ, তারপর যদি তুমি দেখতে চাও এটা একবার দেখে নিতে পারো। এখানে ওই কথাগুলোই আছে যেগুলো হচ্ছে আমি বলছি, যে আমাদের ভালো জিনিসটা এই যে প্রবেশ করবে, দেন হচ্ছে আমাদের খারাপ জিনিসটা সংগ্রহ করবে, যদি কোনো ভালো জিনিস থাকে সেটা বডিতে আবার ব্যাক পাঠাবে, এই প্রসেসটা এখানে আছে। আচ্ছা, এখন আমরা চলে আসছি খুব সহজ পার্টে, এবং খুব সহজ করে জিনিসগুলো আমরা পড়বো, এখানে কঠিন কিছু নাই। তো প্রথম জিনিসটা হচ্ছে আমাদের বৃক্কের কাজ কি। সো বৃক্কের মেন কাজই হচ্ছে মূত্র তৈরি করা, এবং একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় 1500 মিলিলিটার মূত্র ত্যাগ করে। মিলিলিটারটা অনেক সময় লিটার হিসেবে আসতে পারে, সেটা মাথায় রেখো। যে এককই পড়ো না কেন, যে সংখ্যায় পড়ো না কেন, সেটার একক মনে রাখো। পরীক্ষায় যদি তুমি গিয়ে বলো যে 10 থেকে 12টা নেফ্রন দিয়ে একটা বৃক্ক তৈরি, তাইলে কিন্তু হবে না, 10 থেকে 12 লক্ষ বলতে হবে। আবার একটা কিডনির মধ্যে 8 থেকে 12 লক্ষ রেনাল পিরামিড আছে, এটা বললে হবে না, 8 থেকে 12টা রেনাল পিরামিড আছে। সো এই জিনিসগুলা যখন একটু সেন্সিবলি পড়বা, পড়ে তো সবাই ঠিক আছে, বাট সেন্সিবলি পড়লেই তোমাকে এটা আগাই দিবে। আচ্ছা, সো একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় 1500 মিলিলিটার মূত্র ত্যাগ করে। অবভিয়াসলি বোঝা যাচ্ছে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট একটা লাইন। মূত্রে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, হাবিজাবি এগুলো থাকে, এবং মানুষের জন্য এগুলো হচ্ছে অনেক ক্ষতিকর।
তাহলে আমরা বুঝতে পারছি যে শরীর থেকে ক্ষতিকর পদার্থগুলো বের করে দেওয়াই হচ্ছে বৃক্কের মেন কাজ। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়া। 2 নম্বর কাজ হচ্ছে মূত্র তৈরি করা। এই পয়েন্টগুলোর নামই তুমি পরীক্ষা হলে মনে রাখবা, ভেতরে বর্ণনা ইচ্ছা মতো লিখে দিবা। তো বৃক্ক বা কিডনি ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি যে মূত্র তৈরি করছে এবং উৎপন্ন মূত্র হচ্ছে কোথায় পৌঁছাচ্ছে, তারপর ওখান থেকে ইউরেটারে যাচ্ছে, ইউরেটার থেকে মূত্রথলিতে প্রবেশ করছে, মূত্রথলি থেকে মূত্রনলে আসছে, মূত্রথলিতে জমা হলে মূত্রত্যাগের ইচ্ছা জাগে, এই কথাগুলো লিখছে। সো এখানে কিন্তু বৃক্কের কাজ এত সুন্দর করে লেখে নাই, তোমরা তোমাদের মতো পয়েন্ট করে করে লিখবা, যেরকম আমি 2টা পয়েন্ট বলে দিলাম সেরকম, হ্যাঁ, যে মূত্র তৈরি করা, বর্জ্য পদার্থ বের করা, অসমো রেগুলেশন করা, আমরা একটু পরে আসবো যে অসমো রেগুলেশনটা কি, এরপরে হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অপসারণ করা। এই 2টো লাস্টের পয়েন্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন লবণের, শরীরে যে বিভিন্ন লবণ আছে এটার পরিমাণের ভারসাম্য কিন্তু মূত্র মানে হচ্ছে কিডনি করে থাকে। কিভাবে করে? আমরা যেহেতু জানি যে মূত্রের একটা পার্সেন্টেজ হচ্ছে লবণ, তাহলে মূত্রের মাধ্যমে কিন্তু আমাদের শরীর থেকে লবণ বের হয়ে যাচ্ছে, আমাদের যেই এক্সেস লবণ সেগুলো শরীর থেকে বের করে দিচ্ছে, অপ্রয়োজনীয় লবণ, এগুলো হচ্ছে পরিমাণটা নিয়ন্ত্রণ করছে। এবং এর মাধ্যমে আমরা অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করি। আমরা যেরকমটা পড়লাম যে মূত্র আমাদের মূত্রের একটা স্বাভাবিক মূত্রের পিএইচ একটা ফিক্সড, বাট মূত্র কিন্তু আমাদের দেখছি যে অম্লধর্মী হতে পারে, ক্ষারধর্মী হতে পারে, ডিপেন্ডিং অন যে আমরা কি ডাইজেস্ট করতেছি, কি খাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে। তার মানে আমাদের শরীরের মধ্যে অতিরিক্ত বেশি অ্যাসিড খেয়ে ফেললে সেটা কিন্তু মূত্র বের হচ্ছে দেখেই আমরা সেই অ্যাসিডটাকে কন্ট্রোল করতে পারছি। আবার অতিরিক্ত ক্ষার খেয়ে ফেলে সেটার মূত্র দিয়ে বের হচ্ছে দেখে আমাদের শরীর সেটা কন্ট্রোল করতে পারছে। তাহলে এটাও কিন্তু একটা পয়েন্ট। অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা একটা পয়েন্ট। রক্তচাপ নিয়ন্ত্রণ সেটাও কিন্তু একটা পয়েন্ট, কারণ কিডনির মধ্যে দিয়ে অনবরত রক্ত ফ্লো হচ্ছে, এটাও একটা নিয়ম। পানির ভারসাম্য রক্ষা বা অসমো রেগুলেশন যেটা এখন আমি পড়াবো, সেটাও কিন্তু মূত্রের একটা মানে কিডনির একটা গুরুত্বপূর্ণ কাজ। দেখো আমি অনেকগুলো পয়েন্ট বলে দিলাম, হ্যাঁ। আমি যদি সামারি করি যে আমাদের মূত্র তৈরি করা, বর্জ্য পদার্থ অপসারণ করা, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করা, পানির ভারসাম্য রক্ষা করা, অসমো রেগুলেশনের ভূমিকা দেওয়া, তারপর হচ্ছে রক্তচাপের পরিমাণ নিয়ন্ত্রণ করা। দেখো 6টা কিন্তু হয়ে গেছে, 6 থেকে 8টা পয়েন্ট পড়লেই হবে, কারণ 3 মার্কে আসলে 6টা আর 8 মার্কে 4 মার্কে আসলে হচ্ছে 8টা পয়েন্ট ইজ এনাফ। বাট পয়েন্টের নাম লিখে তারপর বর্ণনা লিখবা, আর পয়েন্টের নামগুলো খালি মনে রাখবা, হ্যাঁ, পরীক্ষায় ভেতরে নিজের মতো করে লিখবো আর কি, তাহলে পড়ার প্রেশার কমে যাবে অনেক বেশি। আচ্ছা, সো অসমো রেগুলেশন মানে কি? অসমো রেগুলেশন নাম শুনে বোঝা যায় কি, অসমোসিসের মাধ্যমে রেগুলেশন, তাই না? অসমো রেগুলেশন কঠিন কিছু না, আসলে অসমো রেগুলেশন হচ্ছে যে আমরা যখন বেশি পানি খাই তখন আমাদের কি হয়, বেশি প্রস্রাব লাগে, কম পানি খেলে কম প্রস্রাব লাগে। তাহলে এই যে বেশি পানি খেলে বেশি প্রস্রাব কেন লাগছে? কারণ কিডনি বেশি পরিমাণ মূত্র তৈরি করছে। যেহেতু কিডনি বেশি পরিমাণ মূত্র তৈরি করছে, কিডনির এই বেশি পরিমাণ মূত্র তৈরি করার এই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের অসমো রেগুলেশন। তো মূলত মূত্রের মাধ্যমে সবচেয়ে বেশি পানি হচ্ছে দেহ থেকে বের হয়ে যায় এবং এটা করতে কিডনি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। এবং যদি কিডনি অকার্যকর হয়ে যায়, মানে যাদের কিডনির সমস্যা আছে তাদের কিন্তু চোখ মুখ ফুলে যায়, শরীর ফুলে যায়, কারণ কিডনি মানে শরীর থেকে পানি তো কোনোভাবে বের হতে পারছে না। যেহেতু শরীর থেকে পানি বের হতে পারছে না, তাহলে অবশ্যই তোমার পানিটা শরীরের মধ্যে জমা হবে এবং চোখের নিচের এই অংশগুলো ফুলে যায়, ঠিক আছে? এবং হচ্ছে এর ফলে কি হতে পারে, উচ্চ রক্তচাপের সৃষ্টি হতে পারে, কারণ শরীরে হচ্ছে পানির পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। তো অসমো রেগুলেশন মানে হচ্ছে পানির ভারসাম্য রক্ষা করা। এই পানি ভারসাম্য রক্ষাটাই বৃক্ক করে, সেটাই অসমো রেগুলেশন, হ্যাঁ। আচ্ছা, এরপরে চলে আসি যে বৃক্কে কি ধরনের সমস্যা হতে পারে। বৃক্কে পাথর হওয়া এটা একটা খুবই কমন সমস্যা। তো বিভিন্ন রকম ভাবেই বৃক্কের পাথর হতে পারে। এখান থেকে আমরা যেটা পড়বো যে কিডনির যে সমস্যা হবে, বৃক্কে পাথর হলে কি কি লক্ষণ পাবো। তো প্রথম লক্ষণ তো হচ্ছে শরীর ফুলে যাওয়া, কারণ বললাম যে পানি বেরোতে পারছে না, খুবই মানে কমন ব্যাপার। তারপরে আবার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ শরীর থেকে কিন্তু বের করতে পারছে না, ফলে শরীরে কিন্তু আমিষ বা প্রোটিন এটা হচ্ছে কিডনির মানে মূত্রের সাথে যাবে। রক্ত মিশ্রিত প্রস্রাব, কারণ কিডনি তো ঠিকমতো কাজ করতে পারতেছে না, কিডনি কোনটা রক্ত সেটা ছেঁকে যে শরীরে ফেরত পাঠাবে এটা করতে পারতেছে না। তাহলে শরীর ফুলে যাওয়া, প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাওয়া, তারপরে রক্ত মিশ্রিত প্রস্রাবে জ্বালা পোড়া করবে, ঘন ঘন প্রস্রাব হবে, ক্ষেত্র বিশেষে আবার অনেক একজন এক এক রকম হয়, মানে এক কথায় প্রস্রাব রিলেটেড বিভিন্ন সমস্যা হবে, হ্যাঁ। তো এরকম হচ্ছে ছোট আকারের পাথর সৃষ্টি হলে এরকম ধরনের সমস্যা হতে পারে। তবে দেখা গেছে যে মেয়েদের থেকে
পুরুষের হচ্ছে মানে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাটা হচ্ছে বেশি থাকে। এটা ডিউ টু দ্য বডি স্ট্রাকচার। হ্যাঁ, এটা কেন? এটা হচ্ছে মূলত আমাদের পুরুষ এবং মেয়েদের বডির স্ট্রাকচারের যে একটা ডিফারেন্স আছে সেইটার কারণেই মূলত আমাদের পুরুষদের এটা হওয়ার আশঙ্কাটা বেশি থাকে। তো অতিরিক্ত শারীরিক ওজন, কিডনির হচ্ছে সংক্রমণ, কম পানি পান, মানে কিডনির সমস্যাগুলো যেন না হয় আমাদের, সেই জন্য আমরা কি করতে পারি? আমরা এখন পানি বেশি করে খাবো, কারণ কিডনির একবার সমস্যা হয়ে গেলে তোমার মেপে মেপে পানি খেতে হবে, এবং মেপে মেপে পানি খাওয়া ইটস টু ডিফিকাল্ট। তুমি যদি একটা আপেল খাও, আপেলের মাধ্যমে তুমি যে পানিটা পাচ্ছ, ওই পানিটা আসলে তুমি স্বাভাবিক পানি ডাইজেস্ট করতে পারবা। তোমার যদি 1 লিটার পানি প্রতিদিনের ইয়েতে থাকে যে 1 লিটার বেশি খাইতে পারবা না, তাহলে কিন্তু ওই আপেল খাওয়ার কারণে ওই পানিটা আবার ফেলে দিতে হবে। সো এটা করা মানে খুবই ডিফিকাল্ট। এই জন্য পানি এখন থেকেই বেশি খাও, কারণ একবার সমস্যা হয়ে গেলে, আর যারা পানি কম খাও মানে এটা খুবই কষ্টদায়ক একটা হচ্ছে রোগ, কিডনির সমস্যা। সো তুমি হচ্ছে পানি বেশি করে খাবা, ঠিক আছে? আচ্ছা, সো বৃক্কের পাথর হলে প্রাথমিকভাবে তেমন কিন্তু ধরা পড়ে না, পরবর্তীতে আস্তে আস্তে পাথরটা বড় হতে থাকলে তখন হচ্ছে ইয়ে করে, এবং পরে হচ্ছে আমাদের বিভিন্ন আধুনিক যেসব হচ্ছে পদ্ধতি আছে, ইউরেটারোস্কোপি, আলট্রাসনিক হচ্ছে লিথট্রপসি, এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমাদের হচ্ছে বৃক্কের পাথরটা অপসারণ করে। এখান থেকে তেমন আসলে কিছু আসে না, অনেক সময় উদ্দীপকে থাকে যে বৃক্কে পাথর হইছে, তার হচ্ছে লক্ষণগুলো কি কি, যেটা আমি আগে স্লাইডে দাগাই দিলাম সেটা। তারপরে এটা যেন না হয় তার জন্য কি করবা, যে কোনো রোগ আসলে না হওয়ার জন্য কি করা উচিত, নিয়মতান্ত্রিক জীবনযাপন করা উচিত, ধূমপান না করা উচিত, স্বাস্থ্য সচেতন হওয়া উচিত, এই সব জিনিসগুলোই লিখতে হবে। আর এই যে লাস্টে যে 2টা টার্ম আছে এর মাধ্যমে হচ্ছে আসলে বৃক্কের পাথরটা অপসারণ করা যায়, এটা লিখলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের অধ্যায়ের লাস্ট টপিক পড়ব, সেটা হচ্ছে আমাদের বৃক্ক বিকল, মানে কিডনি যদি আমাদের অচল হয়ে যায়, কিডনি যদি আমাদের কোনো কারণে কাজ করতে না পারে, তাহলে হচ্ছে মূত্রের পরিমাণ কমে যাবে, সেটা বললাম, ক্রিয়েটিনিন বৃদ্ধি পাবে। তো এই রকম হলে তখন রোগীকে ডায়ালাইসিস করা হয়। সো আমরা এখন প্রতিস্থাপনটা তেমন কঠিন কিছু না, বা ডায়ালাইসিসের ছবিটা শিখতে হবে আমাদের, এই যে ছবিটা আছে, এবং এই ছবিটার বর্ণনাটাও আমাদের জানতে হবে, কারণ এটা পরীক্ষা আসে যে মনে করো সিরাজের হচ্ছে কিডনি বিকল হয়েছে, এখন হচ্ছে সিরাজের যে কিডনি বিকল হয়েছে এটার জন্য হচ্ছে মানে কি ধরনের চিকিৎসা দেওয়া যায়, তখন তুমি উল্লেখ করবা যে ওর ডায়ালাইসিস দেওয়া যাইতে পারে, প্রতিস্থাপন হইতে পারে। প্রতিস্থাপন একেবারেই অকেজ হয়ে গেলে, কিডনি হালকা পাতলা কাজ করলে সাপ্তাহিক বেসিসে ডায়ালাইসিস করা হয়, কারোর একটা ডায়ালাইসিস করে সপ্তাহে, কারোর 2টো করে, কারোর সপ্তাহে 3টাও ডায়ালাইসিস করে। সো এরকম করে হচ্ছে ডায়ালাইসিস করা হয়। সো এখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে এটা হচ্ছে আমাদের ডায়ালাইসিস মেশিন, এবং হচ্ছে এই ডায়ালাইসিস মেশিনের মধ্যে থেকে আমরা হচ্ছে মানে ডায়ালাইসিস মেশিন ওয়ার্কস লাইক এ কিডনি, ও হচ্ছে কিডনির মতো করে কাজ করবে, এবং ডায়ালাইসিস মেশিন থেকে রক্ত শিরায় প্রবেশ করছে। ডায়ালাইসিস মেশিনের রক্তটা হচ্ছে শিরায় প্রবেশ করবে, এবং ধমনী দিয়ে রক্তটা আমরা বের করব, ঠিক আছে? কারণ আমরা হচ্ছে ডায়ালাইসিস মেশিনের যে রক্ত ওটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে হার্ট আকারে কাজ করবে। সো এখানে আমাদের মনে রাখার বিষয় এটা যে ডায়ালাইসিস মেশিন থেকে রক্ত শিরায় প্রবেশ করছে, অর্থাৎ শিরা দিয়ে ভালো রক্তটা আসলে ঢুকতেছে, এইটা আমরা মনে রাখবো। আর ধমনী দিয়ে আমাদের বের হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কোন রক্তটা ঢুকছে কোন রক্তটা বের হয়ে যাচ্ছে এটা মনে রাখবো। পরীক্ষা আসলে খুব সহজে এরকম একটা হাতের ছবি আঁকবো, এরকম একটা দাগ 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 দেখাবো, আর 2টা বোতল এঁকে দিব। এই ছবিটা মাস্ট, এই ছবিটা অনেকে আঁকে না, হ্যাঁ এই ছবিটা মাস্ট, এই ছবিটা আঁকতে হবে। এবং এখানে একটা পাম্প, হাতে আগেই একটা পাম্প বসাই দেওয়া হয়, একটা মেশিন বসানো হয়, এই ফিস্টুলা বলে মেশিনটার নাম। এই মেশিনটা যখন আমাদের বসানো হয় তখন হচ্ছে ধমনী থেকে রক্ত পাম্পের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনে প্রবেশ করে, মানে শরীর থেকে রক্ত বের করার জন্য একটা তো পাম্পিং মেশিন লাগবে, এমনি এই মেশিনের মধ্যে ঢুকাই দিলাম মানে ও কেন শরীর থেকে রক্ত বের করবে, তাই না? সো ইট ওয়ার্কস লাইক এ পাম্প, এবং এই পাম্পটা হচ্ছে আমাদের বডিতেই বসানো থাকে, দ্যাট মেশিন সেট করলে আমাদের শরীর থেকে রক্ত ও পাম্প করতে থাকে, বের করতে থাকে। এবং ডায়ালাইসিস মেশিনটা এমনভাবে সেট করা হয়, আমাদের ডিস্টিল ওয়াটার এবং হাবিজাবি অনেক কিছু দিয়ে সেট করা হয়, এমনভাবে সেট করা হয় যেন এটা হচ্ছে কিডনির মতো করে কাজ করতে পারে। সো আমরা যদি এটার একটু বর্ণনাটা পড়ি তাহলে আমরা দেখব যে হচ্ছে কিডনি সম্পূর্ণ অকেজো বা বিকল হওয়ার পর
বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নাম হচ্ছে ডায়ালাইসিস। সাধারণত ডায়ালাইসিস মেশিনের সাথে রক্ত পরিশোধিত করা হয় এবং এই মেশিনে ডায়ালাইসিস টিউবটির এক প্রান্ত রোগীর হাতের কবজির ধমনীর সাথে এবং অন্য প্রান্ত ওই হাতেরই কবজির শিরার সাথে সংযোজন করা হয়। অর্থাৎ দুইটা টিউব থাকবে ডায়ালাইসিস মেশিনে, একটা ধমনীর সাথে আটকাই দিব, একটা হচ্ছে শিরার সাথে আটকাই দিব এবং ধমনী থেকে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত হয়। আমি কি বলছি, ধমনী যেটা আমাদের কিডনি থেকে আমাদের হচ্ছে ঢুকতেছিল ওই জিনিসটা, মানে আমাদের শরীর থেকে আমরা কি বলছি, হার্ট থেকে আমাদের কি বের হয়, এটা একটু চিন্তা করো তুমি। হার্ট থেকে বের হয় হচ্ছে আর্টারি বা ধমনী, অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট। এই ধমনী বের হয়ে কিসের মধ্যে ঢুকতেছিল, কিডনির মধ্যে ঢুকতেছিল। এখন তোমার কিডনিটা হচ্ছে ডায়ালাইসিস মেশিন। সো ডায়ালাইসিস মেশিনের মধ্যে এখন হচ্ছে আমার এটা ঢুকবে। ডায়ালাইসিস মেশিনের মধ্যে এতক্ষণ আমরা এতক্ষণ পরে আসলাম যে ধমনী হচ্ছে আমার কিডনির মধ্যে ঢুকতেছে, তাহলে এখন ধমনী ঢুকবে কার মধ্যে, ডায়ালাইসিস মেশিনের মধ্যে। এভাবে মনে রাখলেই হবে। এবং আমরা শিরা, সেটা হচ্ছে আমাদের পড়ছি যে হার্টের ভেতরে ঢুকতেছিল, শিরা হার্টের ভেতরে ঢুকতেছিল। তাহলে এবং কোথা থেকে বেরোচ্ছিল, কিডনি থেকে বেরোচ্ছিল। তাহলে এখন ডায়ালাইসিস মেশিন থেকে শিরা বেরোবে, ডায়ালাইসিস মেশিন থেকে শিরা বেরোয় আমার হচ্ছে হার্টের মধ্যে ঢুকবে। আই থিঙ্ক এই জিনিসটা সবাই ক্লিয়ার, অনেকবার বলছি। সো এটা করে আমাদের হচ্ছে ডায়ালাইসিসটা সম্পন্ন হয় এবং শিরার ভেতর দিয়ে ঢোকে। সো এটা আমরা মনে রাখবো যে কোনটার ভেতর দিয়ে ঢোকে, কোনটার ভেতর দিয়ে বের হয়। এটা না লিখলে আসলে পরীক্ষায় 0 মার্ক পাবা ডায়ালাইসিস আসলে। হ্যাঁ, ছবিটা আকার এটা হচ্ছে মেন, এটা 2-3টা পয়েন্ট করে লিখে দিতে পারো যে এরকম ফার্স্ট পয়েন্টে কবজির ধমনীর সাথে আটকানো হয়, সেকেন্ড পয়েন্টে কোনটা দিয়ে বের হয়, কোনটা দিয়ে, থার্ড পয়েন্টে কোনটা দিয়ে ঢোকে, এবং 3 নম্বর মাঝে মিডিলের পয়েন্টটাতে এটা লিখতে পারো যে এর প্রাচীর আংশিক বৈষম্যভেদ্য হওয়ায়, মানে ডায়ালাইসিস মেশিন ওইভাবেই তৈরি করে যে যেন হচ্ছে আমাদের আংশিক বৈষম্যভেদ্য মানে কি, যে ওখান থেকে আমাদের বর্জ্য পদার্থগুলো বের করবে কিন্তু পানি, রক্ত, ভালো জিনিস যেটা সেটা বডিতে ব্যাক পাঠাই দিবে। ঠিক আছে, এভাবে করা হয়। এখানে উল্লেখ্য ডায়ালাইসিস টিউবটি তরলের মধ্যে ডুবানো থাকে যার গঠন রক্তের প্লাজমা রূপ হবে। আমি বললাম না যে ডায়ালাইসিস কিন্তু মানে মেশিনটা অ্যাক্টস লাইক এ কিডনি। সো কিডনির মধ্যে যা ঢুকতো এখানেও তাই ঢুকবে, কিডনি থেকে যা বেরোতো এখানেও তাই বেরোবে। ডায়ালাইসিস মেশিনের সাহায্যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বাইরে নিষ্কাশিত হবে এবং এটা খুবই আসলে কস্টলি, সময় সাপেক্ষ এবং পেশেন্টের জন্য খুবই একটা কষ্টদায়ক জিনিস। আচ্ছা, লাস্ট হচ্ছে প্রতিস্থাপন করার জন্য কোন সুস্থ ব্যক্তির কিডনি তার দেহে প্রতিস্থাপন করা যায়, তাকে কিডনি সংযোজন বলে। কিডনি সংযোজন দুইভাবে করা যায়, একটা হচ্ছে কোনো নিকট আত্মীয়র মাধ্যমে, এটা আমরা যখন লিখবো তখন এভাবে পয়েন্ট করে লিখবো, কোনো নিকট আত্মীয়র মাধ্যমে, অথবা কোনো মৃত ব্যক্তির কিডনি হচ্ছে আমরা করতে পারি। তো নিকট আত্মীয় বলতে আমরা মা বাবা, খালা, মামা, ভাই বোন এদেরকে বুঝবো। তো মৃত ব্যক্তি বলতে আমরা হচ্ছে ব্রেন ডেড মানুষকে বোঝাবো যার কখনোই আর হচ্ছে জ্ঞান ফিরবে না, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে, মানে আইসিইউতে লাইফ সাপোর্টে যাদেরকে রাখা হয়েছে তাদের থেকে নিয়ে যেতে পারি। তো মরণোত্তর চক্ষুদানের মতো আমরা এরকম কিডনিও দান করে দিয়ে যাইতে পারি, সেই কিডনি আমরা দিতে পারি। আর যেহেতু মানুষের 2টো কিডনি আছে, তোমাদের প্রশ্ন আসতে পারে যে জীবিত মানুষের কাছ থেকে যখন কিডনি নিব তাহলে সে বাঁচবে কী করে, যেহেতু আল্লাহ তাআলা মানুষকে 2টো কিডনি দিছে, সো তারা একটা কিডনি নিয়ে বেঁচে থাকে। ঠিক আছে, আর আরেকটা কিডনি হচ্ছে মানে থাকে না, মা বাবা বা ছেলে মেয়ে বা আমাকে অনেক ভালোবাসলে তাদের সমস্যা হলে এটা দিয়ে দেয়। সো এইটা হচ্ছে আমাদের দেশের এই জিনিসগুলো হচ্ছে মানে করা হচ্ছে এখন প্রায়ই। আইনগত জটিলতার কারণে হচ্ছে রক্তের সম্পর্ক না থাকলে কিডনি দান করা যায় না, কারণ হচ্ছে মানুষ আসলে কিডনি বিক্রি করে বিজনেস করে, যেহেতু কিডনি 2টো আছে। সো মানুষ কি করে, একটা কিডনি দিয়ে দেয়, দিয়ে হচ্ছে বেঁচে থাকার চেষ্টা করে এবং হচ্ছে এটা নিয়ে ব্যবসা করে। সো এই জন্য আমাদের সিস্টেমটা হচ্ছে যে নিকটাত্মীয়রাই কিডনি দিতে পারবে, দূরবর্তী কারোর কাছ থেকে আসলে কিডনি নেওয়া হয় না। কিন্তু এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট যে হচ্ছে যাকে কিডনি দিচ্ছি তার সাথে, মানে আমি যদি কাউকে কিডনি দেই তার সাথে আমার টিস্যুটা ম্যাচ হইতে হবে, যদি টিস্যুটা ম্যাচ না হয় তাহলে আসলে কিডনি দেওয়া যাবে না। সো এখানে এই জিনিসটাই মূলত যে কিডনি আমরা কোথা থেকে নিতে পারি, এটা হচ্ছে কিভাবে বসাচ্ছে, মানে এত ডিটেলস নাই তোমাদের বইতে আপাতত, কারণ কিডনির পজিশন এখানে অনেক ব্যাপার আছে, যে কিডনির দুই সাইডে থাকে। সো যার বডিতে কিডনি বসে তার কিন্তু একটা কিডনি কেটে ফেলে ওখানে বসায় না, তার নিচের অংশে একটা কিডনি বসায়, যেরকম আমরা একদম শুরুর ছবিতে যেখানে দেখছিলাম ডক্টর শুভ রায়ের ছবিতে, নিচের দিকে মূত্রথলির হালকা উপরের দিকে কিন্তু কিডনিটা বসায়, এবং তারা কিন্তু আমার বডিতে 3টা কিডনি নিয়ে থাকে। হ্যাঁ, ওকে।
সো এগুলাই। আর হচ্ছে এখানে কি কি কাজ করা উচিত না এগুলো রয়েছে। সতর্কতা, যে আমাদের হচ্ছে কি কি করতে হবে, স্যালাইন খাইতে হবে, এগুলো পড়ানোর কিছু নাই, তোমরা এগুলো রিডিং পড়ে নিবা। মূত্রনালী হচ্ছে সুস্থ রাখার উপায়, আবারও সেম, যে আমরা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলো নিয়ন্ত্রণে রাখবো, ধূমপান করবো না, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করবো, শাকসবজি ফলমূল খাবো, এগুলো নিয়ম মেনে জীবনযাপন করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন বইতে যেগুলো আছে, ডায়ালাইসিস কি, মালপিজিয়ান অঙ্গ কি, পেলভিস কাকে বলে, সব তোমরা হচ্ছে মানে পড়াইছি এই অংশগুলো। বৃক্কে পাথর বলতে কি বোঝায়, বৃত্তে ছোট আকারের যে পাথর ধরা পড়ে সেটা হচ্ছে বৃক্ক পাথর। রেচন পদার্থ বলতে হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে বোঝায়, সেটা। মূত্রনালী সুস্থ রাখার উপায়গুলা এগুলা। আর হচ্ছে তোমাদের ইউরিয়া কোথায় তৈরি হয়, এগুলো আমি যদি এমসিকিউটা দাগাই দিই, ইউরিয়া আমাদের হচ্ছে বৃক্কে তৈরি হয়। তারপর হচ্ছে বৃক্কে পাথর হওয়ার আশঙ্কা কমে শারীরিক ওজন হ্রাস পেলে, কম পানি পান করলে, স্বল্প আমিষ খেলে। এটা তোমাদের জন্য রাখলাম, তোমরা হচ্ছে কমেন্টে এটার হচ্ছে এমসিকিউর অ্যান্সারটা দিবা 2 নম্বরে। এবং হচ্ছে 3 নম্বরে পানি এবং ইদানিং মূত্রের পরিমাণ কম হওয়া সহ কোমরের পিছনে ব্যথা হচ্ছে। কোমরের পিছনে ব্যথা বলতে কিডনিতে ব্যথা হচ্ছে, এবং এটার হচ্ছে উপাদানটি কম হওয়ার কারণ হচ্ছে ঘাম বেশি হওয়া, ফল কম খাওয়া। সো তোমরা 2 নম্বর, 3 নম্বর এবং এই 4 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কমেন্ট বক্সে দিয়ে দিবা। আমি তোমাদের লাস্ট একটা জাস্ট সৃজনশীল দেখাই শেষ করছি। সেটা হচ্ছে এরকম বৃক্কের যে কোনো একটা অংশের নাম কি বলে, তারপরে হচ্ছে আমাদের নেফ্রনের একটা অংশের নাম কি বলে, নেফ্রন কাকে বলে, এরকম ভেতর থেকেই কমার্কের জন্য চলে আসে। গ্লোমেরুলাস বলতে কি বুঝায়, আমরা যেটা পড়লাম যে নেফ্রনের কোন অংশটা গ্লোমেরুলাস, আগে ক্লিয়ার করবা যে মালপিজিয়ান বডি, মালপিজিয়ান অঙ্গ। এরপরে হচ্ছে আমাদের যে আমাদের নেফ্রনের মধ্যে যে আরও ডিটেলস কোথায় যে গ্লোমেরুলাসটাকে পাবা সেটা আগে ক্লিয়ার করবা। এরপরে গ্লোমেরুলাসটা যে ছাকনির মতো কাজ করছে, এখানে কোন ধমনী ঢুকছে, কোন ধমনী বের করছে সেটা বলবা। একে কেন ছাকনির সাথে তুলনা করা হয়, কারণ এ হচ্ছে বৃক্ক। এটা খুব ডিটেলসে যাইতে হবে এই প্রশ্নটার অ্যান্সার, কিন্তু যদি পরীক্ষায় বৃক্কের গঠন আসে, নেফ্রনের গঠন আসে, এগুলো তোমরা পারবা। বাট এই টাইপের কোশ্চেনগুলোর অ্যান্সার একটু খুব ট্রিকিভাবে দিতে হয়। যে বৃক্ককে ভাঙলে পাচ্ছি ইউরিনিফেরাস নালিকা, ইউরিনিফেরাস নালিকাকে ভাঙলে পাচ্ছি নেফ্রন, নেফ্রনকে ভাঙলে পাচ্ছি গ্লোমেরুলাস। মানে নেফ্রনের দুটো অংশ আছে এটা বলে তারপরে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসে কৈশিক জালিকা আছে, একটা ছাকনি আছে যেখানে ইফারেন্ট এবং অ্যাফারেন্ট ধমনী আছে, এটা ছাকনির মতো কাজ করে, এই জন্য এটাকে ছাকনি বলা হয়। অনেকে আসলে লেখে যে হ্যাঁ বৃক্ক মূত্র তৈরি করে, বৃক্ক ছাকন করে, এটা করে সেটা করে। বৃক্কের কোন অংশ ছাকন করে এটা তো আসতে হবে, না হলে হবে না। তো তুমি যখন দেখো যে প্রথমে মনে হচ্ছে যে এই প্রশ্নের অ্যান্সার কি লিখবো, কিন্তু যখন তুমি এভাবে যাবা যে বৃক্ককে ভাঙলে কি, তারপর নেফ্রনকে এভাবে যখন যাবা, প্রশ্নের অ্যান্সার অটোমেটিকলি বড় হয়ে যাবে। এবং এ হলে কিভাবে এর প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে গ্রহণ করবে, মানে বিকল হলে ডায়ালাইসিস করতে পারো, কিডনি প্রতিস্থাপন করতে পারো। দুটো পদ্ধতি অল্প অল্প করে বর্ণনা করে দিবে, 2 মার্ক ধরে ধরে অল্প করে বর্ণনা করবে। এই অধ্যায়ের প্রতিটা প্রশ্ন পয়েন্ট আসার মতো, মানে পয়েন্ট করে দিতে পারবা। এই অধ্যায় থেকে গ এবং ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৃক্কের গঠন চিত্রসহ, নেফ্রনের গঠন চিত্রসহ, ডায়ালাইসিস চিত্রসহ, কিডনি প্রতিস্থাপন, এই 4টা অংশ হচ্ছে এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট। মাত্র 4টা অংশ এই অধ্যায় থেকে পড়ে, এবং অসমোল রেগুলেশনে বৃক্কের ভূমিকা, এটা অনেক সময় ঘতে আসে, একটু ডিটেলসে লেখা শিখবে। এই মাত্র 4-5টা অংশ পড়ে এই চ্যাপ্টারটা কিন্তু খুব সহজেই পরীক্ষার হলে লিখে আসা যায়। সো সবার কাছে রিকোয়েস্ট করব যে এই চ্যাপ্টারটা যেন বাদ না দাও, ঠিক আছে? যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবা। নেক্সট দিন ইনশাল্লাহ আবারও কোনো একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে, এবং আল্লাহ হাফেজ।